তো সেটা দিয়ে আমরা শুরু করছি, এই কনসেপ্টটাকে দিয়ে আমরা স্টার্ট করছি। তো চলো। তো আমরা সবাই ভেরিয়েবলের সবাই আমরা নাম শুনেছি, তাই না? ভেরিয়েবলের আমরা সবাই নাম শুনেছি, তাই তো? সবাই শুনেছি তো ভেরিয়েবলের নাম? আমাদের তো অনেকে ক্লাস হ্যাঁ স্টার্ট স্যার। হয়ে গেছে, আমরা ভেরিয়েবলের নাম শুনেছি। আমরা পাইথনের ক্ষেত্রেও আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, তাই না? পাইথনে ভেরিয়েবলের কিছু নেমিং কনভেনশনে কিছু রুলস ছিল, সেটা আমরা দেখেছি কীভাবে ভেরিয়েবলের নাম দিতে হয়। অনেকটা রিলেটেড আমার সি এর সাথে। তো বেসিক্যালি একটা ভেরিয়েবলকে নিয়ে বলতে গেলে ফার্স্টে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার ভেরিয়েবল হচ্ছে একটা আইডেন্টিফায়ার। ভেরিয়েবল হচ্ছে একটা আইডেন্টিফায়ার। তো ফার্স্টেই আমি ভেরিয়েবলের মধ্যে কি থাকে না থাকে সেসব কিছু না বলে আমি প্রথমেই বলছি যে ভেরিয়েবলটা হচ্ছে আমার একটা আইডেন্টিফায়ার। সিতে সিতে আমরা কিছু আইডেন্টিফায়ার নিয়ে আমরা কাজ করব। তো আইডেন্টিফায়ার বলতে তোমরা কি বোঝো? আইডেন্টিফায়ার বলতে তোমরা কি বোঝো? এনি কনসেপ্ট? স্যার কোনো স্যার একটা সামথিং জিনিসকে স্যার আইডেন্টিফাই আইডেন্টিফাই করা। কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করা। বেশ। আর 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 কি বুঝি আমরা আইডেন্টিফায়ার বলতে? সিতে আইডেন্টিফাই বলতে আমরা আর কি বুঝি? স্যার কোনো পার্টিকুলার জিনিসকে খুঁজতে আমার যেটা লাগে তার নাম হতে পারে সেটা। ওটা তো আইডেন্টিফাই। ওটা তো আইডেন্টিফাই, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। তো এটা প্রোগ্রামিং হ্যাঁ স্যার, মানে ল্যাঙ্গুয়েজ। আইডেন্টিফাই করব যার বেসিসে করব। যার মানে বেসিসে ধরুন করব। আমি কিছু খুঁজতে যাচ্ছি। এক্স্যাক্টলি, যার বেসিসে আমি আইডেন্টিফাই করি। আমরা বেসিক্যালি কার বেসিসে আইডেন্টিফাই করি? নামের বেসিসে। নেম, নেম হ্যাঁ দিয়ে আমরা স্যার, এটা আইডেন্টিফাই করি, অবশ্যই নেই। তাই না? তাহলে আইডেন্টিফায়ার আমার বেসিক্যালি একটা সিম্বলিক একটা নেম। সিতে আইডেন্টিফায়ার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা সিম্বলিক একটা নেম। যে সিম্বলিক নেমটাকে আমরা রেফার করতে পারি কোনো একটা কিছু খুঁজতে বা আইডেন্টিফাই করতে। যেমন হয়তো আমি ধরে নাও হয়তো আমি কোনো ডেটা টাইপকে হয়তো আমরা খুঁজতে চাইছি, আমার ডেটা টাইপ, তাকে আমরা বলতে পারি কোনো আইডেন্টিফায়ার। আমার প্রোগ্রামের মধ্যে আমি কোনো কনস্ট্যান্ট ব্যবহার করে কাজ করতে পারি, দ্যাট ইজ অলসো কল্ড আইডেন্টিফায়ার। আমি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেও কাজ করতে পারি আমার প্রোগ্রামে, ভেরিয়েবলস, তাকে আমরা বলছি আইডেন্টিফায়ার। আমার প্রোগ্রামের মধ্যে কোনো ফাংশন থাকতে পারে, সেটা ইউজার ডিফাইন ফাংশনস হতে পারে বা সেটা কোনো লাইব্রেরি ফাংশনস হতে পারে। তো আমার ফাংশনের যে নাম তাকেও বলতে পারি আইডেন্টিফায়ার। আমি হয়তো একটা অ্যারেকে নিয়ে কাজ করছি, যদি এটা আমরা এখনো পড়িনি, আমরা কোনো অ্যারেকে নিয়ে আমরা হয়তো কাজ করছি, তো অ্যারের যে নাম তাকে আমরা বলতে পারি আইডেন্টিফায়ার, এক্সেট্রা। একটা প্রোগ্রামে যত ডেটা টাইপ আমরা ব্যবহার করছি, যে কনস্ট্যান্টগুলো আমরা ইউজ করছি বা যে ভেরিয়েবলস আমরা নিয়ে ডিক্লেয়ার করে কাজ করছি, বা যদি কোনো ফাংশনস লাগে আমরা হয়তো কোনো ফাংশন ইউজ করে কাজ করছি, বা কোনো অ্যারেকে ডিক্লেয়ার করে হয়তো আমরা কাজ করছি, এই প্রত্যেকটা যে তার যে সিম্বলিক যে নেমগুলো তাকে আমরা এক কথায় বলতে পারি আইডেন্টিফায়ার। তাকে আমরা এক কথায় বলতে পারি আইডেন্টিফায়ার। সাপোজ ধরে নাও আমার এখানে ইন্টিজার ইন্ট এ বলে একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করেছি, সাপোজ। তাহলে আমার এখানে আইডেন্টিফাই কটা আছে? আমার এখানে তাহলে কী কী আছে আইডেন্টিফায়ার? টা এ স্যার। আমার কেন এ এটা কেন? আমার দেখো ডেটা টাইপটা তো একটা হ্যাঁ ইন্ট আইডেন্টিফায়ার। এ হ্যাঁ। তাহলে আমার ইন্ট একটা আইডেন্টিফায়ার, তাই না? আবার এখানে দেখো আমার এটাও হচ্ছে একটা আইডেন্টিফায়ার। কেন এটা বলছি? না, এ তো আমার এখানে ভেরিয়েবলের নাম, এ তো আমার ভেরিয়েবলস। তাহলে এখানে ইন্ট হচ্ছে একটা আইডেন্টিফায়ার, আর এখানে এটাও হচ্ছে কিন্তু আরেকটা আইডেন্টিফায়ার। তাহলে আইডেন্টিফায়ার না হলে কিন্তু আমার প্রোগ্রাম কনস্ট্রাকশন হতো না। আমাকে প্রোগ্রামকে কনস্ট্রাকশন করতে গেলে বেসিক্যালি আমাকে আইডেন্টিফায়ার নিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, তাহলে ভেরিয়েবলস কিন্তু বেসিক্যালি একটা আইডেন্টিফায়ার। তার প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেটা হচ্ছে সে একটা আইডেন্টিফায়ার। এবার যেটাকে আমরা ব্যবহার করি কি পারপাসে? না, ফর স্টোরিং ডেটা, ফর স্টোরিং ডেটা ইন আ প্রোগ্রাম। একটা প্রোগ্রামের মধ্যে কোনো ডেটাকে স্টোর করার জন্য আমরা যে কন্টেনারটাকে ব্যবহার করি, ইট ইজ লাইক এ কন্টেনার, যার মধ্যে আমরা কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারি আমাদের প্রোগ্রামের মধ্যে, তাকে আমরা বলছি ভেরিয়েবলস। ওকে, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি যখনই কোনো একটা ভ্যালুকে স্টোর করব, সেই ভ্যালুটা কিন্তু আমার ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম আমার কিন্তু তার ভ্যালু চেঞ্জ হতে পারে। আমি সাপোজ হয়তো একটা ভেরিয়েবলের মধ্যে আমি ইন্টিজার এ আমার একটা ভেরিয়েবল, কোন টাইপের ভেরিয়েবল এটা? না, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। মানে এর মধ্যে আমি কি টাইপের নাম্বারকে রাখতে পারবো? না, এর মধ্যে আমি কোনো ডেসিমেল নাম্বারকে রাখতে পারবো, ডেসিমেল ইন্টিজার্স। সেটা আমার +5 হতে পারে। আমি এর মধ্যে কোনো নেগেটিভ নাম্বারকেও রাখতে পারি, দ্যাট ইজ আ -110, এটাও একটা ইন্টিজার নাম্বারস। আবার এর মধ্যে ধরো আমি রাখছি হয়তো তোমার 525, সেটাও কিন্তু একটা ইন্টিজার নাম্বার। যত ডেসিমাল নাম্বার আছে, সেটা পজিটিভ বা নেগেটিভ, সেই প্রত্যেকটা নাম্বারকে কিন্তু আমরা স্টোর করতে পারি কার মধ্যে? ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবলের মধ্যে।
এবার আমরা হয়তো ফার্স্ট আমি ধরে নাও হয়তো এর মধ্যে আমি একটা ভ্যালুকে রেখেছি 5, তারপরেই আমি এর মধ্যে রাখলাম 6। এখন যদি আমি এটার ভ্যালুকে যদি আমি এখন প্রিন্ট করি, তাহলে আমাকে এর ভ্যালু কত দেখাবে, 5 না 6? 6 স্যার। 6 দেখাবে, তাই তো? সবাই এগ্রি করছো তো 6 দেখাবে? সবাই এগ্রি করছো 6 দেখাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কেন? যদি বলি কেন দেখাবে এর ভ্যালুটা 6 দেখাবে, কেন, ওয়াই? স্যার এ স্যার এট এ টাইম একটাই ভেরিয়েবল রাখতে পারে। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাট এ টাইম একটা ভ্যালুকেই আমি স্টোর করে রাখতে পারি। তাহলে আমার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে আমার ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। তার জন্যই তো এর নামটা হচ্ছে ভেরিয়েবল, যার মধ্যে ভ্যালু আমার চেঞ্জ হতে পারে। তার জন্যই এই নামটা হচ্ছে ভেরিয়েবলস। ওকে, তো এবার এর এর সাথে আমরা অ্যানালোগাসলি বা মানে অ্যানালোগাসলি আমরা আর একটা কনসেপ্ট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো তার কনসেপ্টে আমরা আসবো। তাহলে একটা ভেরিয়েবলকে আমরা কীভাবে ডিক্লেয়ার করব? না, একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য দ্যাট ইজ আ ডিক্লারেশন অফ এ ভেরিয়েবল। ডিক্লারেশন অফ এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলকে কীভাবে ডিক্লেয়ার করা হয় তার প্রসেসটা আমরা শিখব, যে কী করে একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করব। তো ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট আমাকে মেনশন করতে হয় ভেরিয়েবলটার টাইপ। দেখ, আমরা বলছি ডেটা টাইপ, আমার ভেরিয়েবলটা কোন টাইপের হবে। দেন আমাকে স্পেসিফাই করতে হয়, একটা ভেরিয়েবলের নাম দিতে হয়, সেই ভেরিয়েবলের নামটা আমরা এখানে স্পেসিফাই করব। দেন আমাকে একটা পুট করতে হবে, একটা সেমিক্লোন, এন্ড অফ দ্য লাইন বোঝানোর জন্য আমাকে সেমিক্লোনটাকে পুট করতে হবে। তাহলে যদি আমরা 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 কিন্তু সবাই জানি, অলমোস্ট কিছুটা হয়তো কনসেপ্ট জানি, যে আমরা যে বেসিক যে আমার ডেটা টাইপগুলো আছে সিতে, সেই বেসিক ডেটা টাইপের মধ্যে কোনগুলো পড়ে আমাকে একটু বলো দেখি। বেসিক ডেটা টাইপের মধ্যে কোনগুলো পড়ে? ইন্টিজার, ফ্লোট আর ক্যার। ইন্টিজার, ফ্লোট আর বা ক্যারেক্টার। ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, আর হচ্ছে ক্যারেক্টার্স, তাই না? আর হচ্ছে ক্যারেক্টার্স, কাকে আমরা ইন্টিজার বলি না, ধরে নাও হয়তো 5,6 এটা হচ্ছে ইন্টিজার, বা -5 বা -6 এটা ইন্টিজার্স। আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার কোনগুলো, যেগুলো আমার দশমিক সংখ্যা 7.6 বা 10.15, দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। আর আমার ক্যারেক্টার কোনগুলো না, আমি বললাম যে এ একটা ক্যারেক্টার, বা আমি বললাম হয়তো এক্স একটা ক্যারেক্টার, বা বললাম হয়তো কোশ্চেন মার্ক একটা ক্যারেক্টার, দ্যাট ইজ আ ক্যারেক্টার, দ্যাট ইজ আ ক্যারেক্টার। ওকে, তাহলে আমি ইন্টিজারকে তো আমি আর ইন্টিজার বলে ডাকতে পারবো না। আমাকে প্রোগ্রামিংয়ে ইন্টিজারটা হচ্ছে তার ভালো নাম, আমাকে তার ডাক নাম দিয়ে ডাকতে হবে। তাহলে ইন্টিজারে তোমার ডাক নামটা হচ্ছে ইন্ট। ইন্ট দিয়ে আমি হয়তো একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, আমি হয়তো সাপোজ নামটা দিলাম হয়তো নাম্বার 1, আমার ভেরিয়েবলটা তোমার নাম হচ্ছে নাম্বার 1। ওকে, NUM1 দিলাম। তাহলে এখানে ইন্টটা হচ্ছে আমার ডেটা টাইপ, এখানে নাম্বার 1টা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। তাহলে এখন এই নাম্বার 1-এর মধ্যে আমি কোনো ইন্টিজার টাইপের কোনো নাম্বারকে স্টোর করতে পারি। আমি হয়তো নাম্বার 1-এর মধ্যে রাখলাম হয়তো 100, একটা ভ্যালু, একটা ডেসিমেল নাম্বার 100, আমি 100টাকে তোমার নাম্বার 1-এর মধ্যে স্টোর করলাম। তাহলে ভেরিয়েবল কোনো ভ্যালুকে হোল্ড করতে পারে, ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো ভ্যালুকে আমরা স্টোর করে রাখতে পারি। যদি আমি একটা ফ্লোটিং পয়েন্ট কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতাম, তাহলে তখন আমাকে তোমার স্পেসিফাই করতে হতো ফার্স্টে তার ডেটা টাইপ, তার কি আছে ডেটা টাইপটা, ফ্লোট। ফ্লোট। আমি বলছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কিন্তু আমি যখন লিখছি তখন লিখছি ফ্লোট, কারণ এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় যে কিওয়ার্ড দিয়ে, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ফ্লোট। আর এই ফ্লোট নামটাই কিন্তু আমার আমার কম্পাইলার জানে। তুমি যদি এখানে ফ্লোটিং লেখো তাহলে কিন্তু কম্পাইলার বুঝতে পারবে না, তাকে বোঝানোর জন্য কিন্তু আমি লিখছি ফ্লোট, কারণ তার কাছে কিন্তু ফ্লোট মানে হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট, সে জানে। কিন্তু তুমি যখন ফ্লোটিং লিখবে তখন সে কিন্তু বুঝতে পারবে না, অর্থাৎ সে যে নামে জানে আমাকে সেই নামগুলোই কিন্তু এখানে স্পেসিফাই করতে হবে, দ্যাট ইজ কল কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড। তো আমরা কিওয়ার্ডের কনসেপ্ট আমরা আসবো এর পরে। তাহলে একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা লিখছি হয়তো ফ্লোট বি, এখানে বি হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলস। আমি বি এর মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারবো আফটার দ্য ডিক্লারেশন। অবশ্যই আমাকে ডিক্লেয়ার না করে যদি আমি বি ইকুয়ালস টু হয়তো লিখছি যে 110.56, সেটা কিন্তু স্টোর করতে আমরা পারবো না। আমাকে ভেরিয়েবলটাকে ফার্স্টে আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে। ডিক্লেয়ার করে নিয়ে তার মধ্যে আমি কোনো ভ্যালুকে রাখতে পারি, দ্যাট ইজ ভ্যালিড। আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবো, তার জন্য কি লিখবো, ক্যার। ক্যারটা হচ্ছে কিওয়ার্ড, আর ক্যারটা আবার কিন্তু ইটসেলফ একটা ডেটা টাইপ। তো ক্যাট দিয়ে আমরা কোনো ক্যারেক্টার ডেটা টাইপকে আমরা কোনো ক্যারেক্টার নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি সিতে। আমি ক্যাট দিয়ে লিখছি হয়তো তোমার ক্যার, এখানে লিখলাম হয়তো একটা ভেরিয়েবলের নাম দিলাম হয়তো যে ক্যাট দিয়ে হয়তো লিখলাম হয়তো ওয়াই। তাহলে ওয়াইটা এটা কিন্তু ক্যারেক্টার ভেরিয়েবল। তাহলে আমরা ওয়াইয়ের মধ্যে এখন কি রাখতে পারবো, ওয়াইয়ের মধ্যে আমি এটা কোনো ক্যারেক্টার ভ্যালুকে রাখতে পারবো। আমি রাখলাম হয়তো ওয়াইয়ের মধ্যে একটা ক্যারেক্টার ভ্যালু ধরুন হয়তো এ, আমি এটাকে তোমার স্টোর করছি। কিন্তু মাথায় রাখতে হবে কোনো ক্যারেক্টারকে আমি যখন স্টোর করি তখন কিন্তু আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়।
কিন্তু নাম্বার যখন স্টোর করছিলাম আমি কি সিঙ্গেল কোট ইউজ করেছি? আমি দেখো কোথাও কিন্তু সিঙ্গেল কোট ইউজ করিনি। তাহলে একটা ক্যারেক্টারকে রাখার জন্য আমরা যে ভেরিয়েবলের মধ্যে কোনো ক্যারেক্টার ভ্যালুকে রাখবো তার জন্য কিন্তু আমাকে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে সিতে। এটা কিন্তু সি এর আমাদের কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হয় সিঙ্গেল কোটেশন দিয়ে। নাম্বারকে কোনো উইদাউট কোট আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আর কোনো স্ট্রিংকে যখন রিপ্রেজেন্ট করব তখন কিন্তু আমরা ডবল কোটেশন দিয়ে তাকে আমরা রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে আমরা তিন রকম যে বেসিক যে আমার ডেটা টাইপ আছে ইন্ট, ক্যার আর ফ্লোট, সেই তিনটে টাইপ ইউজ করে আমরা কিভাবে তিন রকম ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা যায় সেটা আমরা দেখলাম। এবার হয়তো আমি একটা স্টেটমেন্টের মধ্যে মাল্টিপল ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি। যেমন ধরুন আমি বললাম যে আমার ধরুন হয়তো আমাকে তিনটে ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। আমি তখন কি লিখবো? ইন্ট আমি লিখলাম হয়তো এ কমা বি কমা সি। তাহলে আমাকে তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমাকে আমি তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম এক লাইনে সিঙ্গেল স্টেটমেন্টে, আর সেই সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে প্রত্যেকটা ভেরিয়েবলকে আমি সেপারেট করছি কি দিয়ে? কমা দিয়ে। তাহলে এই কমাটা হচ্ছে আমার কাছে কিন্তু একটা অপারেটর, এটাকে বলা হয় কমা অপারেটর, এটাকে বলা হয় কমা অপারেটর। ওকে, আমি কমা দিয়ে এটাকে সেপারেট করছি। তাহলে এখন আমি এর মধ্যে এক লাইনে ডিক্লেয়ার করে দিয়েছি এবিসিকে, আমি এখন এর মধ্যে রাখছি 5, আমি এখন বি এর মধ্যে রাখছি হয়তো 10, আর ধরো নাও সি এর মধ্যে হয়তো আমরা রাখছি হয়তো 15 রাখতে পারি। এটা আমার ভ্যালিড, এটা আমার ভ্যালিড আমার কাছে, তাই তো? আমি আবার এক লাইনে তিনটে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমি ডিক্লেয়ার করতে পারি। ফ্লোট হয়তো লিখছি এক্স কমা ওয়াই কমা জেড। আমি এক্স এর মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্ট, আমি প্রথম ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে রাখলাম 1.5, আমি ওয়াই এর মধ্যে সেকেন্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে রাখলাম 2.4, আর আমি হয়তো জেড এর মধ্যে তোমার ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে রাখলাম হয়তো 3.2 সেমিক্লোন। এটা আমার কাছে ভ্যালিড। তাহলে আমরা ডিক্লারেশন আমরা সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে মাল্টিপল ভেরিয়েবলকে সেম টাইপের আমি ডিক্লেয়ার করতে পারি। আমি আবার সেপারেটলি কাজটা করতে পারতাম, ইন্ট এ সেমিক্লোন, ইন্ট বি সেমিক্লোন, ইন্ট সি সেমিক্লোন, সেটাও কিন্তু ভ্যালিড ছিল। তো এই দুরকমভাবেই কিন্তু আমরা ডিক্লারেশন করতে পারি কোনো ভেরিয়েবলসকে। ওকে, তাহলে ভেরিয়েবলের মধ্যে বেসিক্যালি আমরা কোনো ভ্যালুকে স্টোর করি, আর যে ভ্যালুগুলো আমার ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম যেটা তোমার চেঞ্জ হতে পারে, বা অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন যার ভ্যালু চেঞ্জ হতে পারে তাকে আমরা বলছি ভেরিয়েবল। আর অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন যার ভ্যালু চেঞ্জ হয় না তার নাম কি? অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন যার ভ্যালু চেঞ্জ হয় না তার নাম কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, তার নাম হচ্ছে কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্টের কনসেপ্টে আমরা আসবো যে কাকে আমরা কনস্ট্যান্ট বলি বেসিক্যালি। ওকে, তাহলে কি করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা সবাই দেখলাম। এবার আমি আসবো যে হাউ টু ইনিশিয়ালাইজ এ ভেরিয়েবল। একটা ভেরিয়েবলকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। আমি তো জাস্ট ডিক্লারেশন করলাম, পরে আমি হয়তো ভ্যালু দিয়েছি, আমি এবার তোমার দেখাবো যে কী করে একটা ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করবো। তাহলে ইনিশিয়ালাইজেশনস বলতে আমরা কি বুঝি? ইনিশিয়ালাইজেশনস বলতে আমরা কি বুঝি কোনো ভেরিয়েবলের? ইনিশিয়ালাইজেশনস অফ এ ভেরিয়েবল, বলো কি বুঝি? ডিক্লারেশন। ইনিশিয়ালাইজেশন বলতে মানে বোঝানো হয় যে ডিক্লারেশন কিন্তু আমরা জায়গা অ্যালোকেট করো। ডিক্লারেশন প্লাস আমরা কি করছি? ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি, অ্যাসাইনিং এ ভ্যালু বা ভ্যালু অ্যাসাইন্ড বা ভ্যালু অ্যাসাইন। আমি ধরো লিখলাম হয়তো ইন্টিজার এ ইকুয়ালস টু 5, লিখতে পারি, এটা ভ্যালিড, এটা আমাদের সিতে ভ্যালিড, ইন্টিজার এ ইকুয়ালস টু 5। বলো এটা ভ্যালিড কিনা বলো, এটা আমি লিখতে পারি তো? ইয়েস অর নো? এটা আমরা লিখতে পারি। Yes, sir. তাহলে এটাকে কি আমরা শুধুমাত্র ডিক্লারেশন বলবো? না স্যার, মানে অ্যাসাইনও করে দেওয়া হচ্ছে 5টা। তাহলে আমি ডিক্লেয়ার করছি এটাকে, তার সাথে সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে আমি কিন্তু দেখো অ্যাসাইনও করে দিচ্ছি। কি অ্যাসাইন করছি? একটা ভ্যালুকে অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে এটাকে বলা, এটাকে কিন্তু আমরা এক কথায় বলতে পারি ইনিশিয়ালাইজেশন অফ এ ভেরিয়েবল। তাহলে এটা কিন্তু ইনিশিয়ালাইজেশন অফ এ ইন্টিজার ভেরিয়েবল, তাই না? স্যার হ্যাঁ স্যার বলছি এটা আপনি এক লাইনের মধ্যে করেছেন, এবার এটাকে তো আমরা আলাদা লাইনে করতে পারি। হ্যাঁ তখন করতে কি পারি, initialization হ্যাঁ হবে? হ্যাঁ অবশ্যই। আমার তখন ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজ তখন আমার সেপারেট হয়ে গেল। আচ্ছা, আমি এক লাইনে ডিক্লারেশন করছি, আমি এক লাইনে তোমার ইনিশিয়ালাইজেশন করছি, কিন্তু এটা আমার একসাথে কি হয়ে গেল? এটা কিন্তু ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন। ওকে। এটা হচ্ছে ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশনস। আমি একসাথে কাজটাকে আমি পারফর্ম করলাম, করতে পারি আমরা, এটা আমাদের ভ্যালিড। আবার ধরে নাও হয়তো আমি একটা কোনো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ করছি, ফ্লোট বি ইকুয়ালস টু 6.4, দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস। ওকে, থার্ড হচ্ছে কোনো ক্যারেক্টারকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি কীভাবে? কোনো ক্যারেক্টার ভেরিয়েবলকে, না ক্যার সি ইকুয়ালস টু আমি লিখছি তোমার এক্স, ঠিক আছে? দ্যাট ইজ আ ক্যারেক্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস।
তাহলে ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনের মধ্যে যদি ডিফারেন্স বলে আমরা বলতে পারবো তো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিক্লারেশন অফ এ ভেরিয়েবল অ্যান্ড ইনিশিয়ালাইজেশন অফ এ ভেরিয়েবল, আমরা বলতে পারবো তো কাকে ডিক্লারেশন বলা কাকে ইনিশিয়ালাইজেশন বলা হয়? Yes, sir. হ্যাঁ, তাহলে আমরা কখন কখন করবো আমরা ইনিশিয়ালাইজেশন আর কখন আমরা করবো না? কেন করতে হয় ইনিশিয়ালাইজেশন? কেন করতে হয়? হোয়াই ইট ইজ রিকোয়ার্ড? স্যার একটা লাইনের মধ্যেই যদি স্যার লেখা হয় মানে ভেরিয়েবলটাকে লেখা হয়। ঠিক আছে, আমি এক লাইনের মধ্যে তোমার লিখছি ভেরিয়েবলটাকে, অবশ্যই আমি এক লাইনের মধ্যে লিখছি, বা আমি আমি তো এরকমভাবেও করতে পারতাম ইনিশিয়ালাইজেশনটা, তাই না? আমি ধর লিখছি হয়তো ইন্টিজার এ, তারপরে তোমার ধর লিখছি হয়তো এ ইকুয়ালস টু 5, এটা আমার ডিক্লারেশন, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, এটাও তো ভ্যালিড, এটাও তো ভ্যালিড। তাহলে আমরা কেন ইনিশিয়ালাইজেশন কেন করব, তার দরকারটা কি? সে ইনিশিয়ালাইজেশন করলে হয়তো আমরা যেটা কোনো সামেশন বের করছি বা যেটা করব আর কি রেজাল্ট বের করব ওটার ভ্যালুটা এর পরপরই আসবে তার জন্য। পর আসবে মানে আমি একটা কোনো অপারেশন, সে যদি কোনো a equals to 0 ধরে নিই, তারপরে ধরুন 1 plus 2 plus 3 করছি, তখন হচ্ছে a equals to a plus i এইভাবে করা যাবে। আচ্ছা আমরা হয়তো কোনো একটা লুপ যখন ব্যবহার করি তখন লুপের Yes, ক্ষেত্রে আমাকে একটা একটা লুপ ভেরিয়েবল ইউজ করতে হয়, তাই না? আমাকে একটা লুপ ভেরিয়েবল ইউজ করতে হয়, সেটা yes, সামথিং হয়তো আই বা জে বা এ, আমি যা খুশি ভেরিয়েবলকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ লুপ ভেরিয়েবল। এবার আমার লুপটা কোন ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট হবে আর কোথায় গিয়ে সেটা এন্ড হবে তার জন্য আমরা একটা ইনিশিয়াল কন্ডিশনস দিই, যে হয়তো লিখি আই ইকুয়ালস টু 0, তারপর লিখি হয়তো আই লেস দেন অর ইকুয়ালস টু 5, তারপর তোমার হয়তো লিখছি আই প্লাস প্লাস বা আই মাইনাস মাইনাস যা কিছু একটা। তাহলে আমি একটা ভ্যালুকে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করেছি 0 দিয়ে, মানে আমার লুপটা কিন্তু স্টার্ট হবে আই ইজ ইকুয়াল টু 0 থেকে। আয়ের ভ্যালু তোমার 0 দিয়ে আমার লুপটা স্টার্ট হচ্ছে, আমার লুপটা কন্টিনিউ হবে আপ টু লেস দেন অর ইকুয়ালস টু 5 পর্যন্ত। তাহলে আয়ের মান যখন লাস্ট টাইম যখন 5, তখনই কিন্তু লুপের কন্ডিশনটা কিন্তু আমার ট্রু, যে 5 লেস দেন অর ইকুয়ালস টু 5, আমার কিন্তু কন্ডিশন বিকামস ট্রু। তার জন্য কিন্তু আমার লুপের যে বডিটা সেটা কিন্তু এক্সিকিউট হবে। তো এটা তো আমার একটা পারপাস। আর এছাড়া ধরো না আমি তোমাকে বললাম যে আমাকে বললাম যে 5-এর সঙ্গে তোমাকে 6-এর অ্যাডিশন করতে হবে। তা তুমি 5 আর 6-এর মধ্যে অ্যাডিশন করতে যদি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে হয়, তুমি কিন্তু ফার্স্টেই তুমি যখন ডিক্লেয়ার করবে ভেরিয়েবলটাকে, তুমি কিন্তু ফার্স্টেই লিখবে ইন্টিজার a ইকুয়ালস টু 5 কমা দিয়ে b ইকুয়ালস টু 6, আর তারপরে তুমি হয়তো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলে ইন্টিজার c, তারপরে তুমি লিখছো c ইজ ইকুয়াল টু a প্লাস b। তাহলে আমার এখন এই কোডটাকে যদি আমরা সিটাকে যদি ধরুন ডিসপ্লে করলাম প্রিন্টএফ দিয়ে, আমি কোডটা যদি রান করি, তাহলে কি আমার কোডটা দেখো সবসময় তুমি যতবারই রান করবে প্রত্যেকবারই কিন্তু তোমাকে 5 প্লাস 6 করে তোমাকে কিন্তু 11 তোমাকে রিটার্ন করবে অ্যাজ এ রেজাল্ট। yes, আমি কি আর চেঞ্জ করতে পারবো? আমি কি ডিউরিং এক্সিকিউশন আমি কি চেঞ্জ করতে পারবো আমার ভ্যালুটাকে? না স্যার, পারবো না। তাহলে আমার এক প্রকার ফিক্সড হয়ে গেল ভ্যালুটা, যার উপরেই আমার প্রোগ্রামটা কাজ করবে, আমার প্রোগ্রামটা এখন স্ট্যাটিক হয়ে গেল। কিন্তু যদি আমরা ইউজারের কাছ থেকে যদি আমরা ইনপুট নিই, তখন কিন্তু আমাকে আর ইনিশিয়ালাইজ করলে হবে না, তখন জাস্ট আমাকে ডিক্লারেশন করে ইন্টিজার এ কমা বি কমা সি ডিক্লেয়ার করে আমি আবার হয়তো প্রিন্টএফ দিয়ে বলছি যে এন্টার 2 নাম্বারস, তারপর তাকে আমি হয়তো স্ক্যান করছি স্ক্যানএফ দিয়ে, তারপরে আমি লিখছি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তখন কিন্তু ইউজার যে ভ্যালু দেবে এ আর বি এর, তার ওপরেই কিন্তু আমার প্রোগ্রামটা অপারেট করবে। দ্যাট ইজ আ ডাইনামিক। তাহলে আমরা স্ট্যাটিক্যালি যখন কোনো ফিক্সড ভ্যালুর উপরে কাজ করতে চাইবো, তখন সেক্ষেত্রে আমরা সেই ভ্যালুটাকে আমরা ইনিশিয়ালাইজ করে কাজ করব। আর যদি আমরা চাই যে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কাজ করব, তখন আমাকে জাস্ট একটা কন্টেনারকে ডিক্লেয়ার করে রেখে দিতে হবে, যার মধ্যে আমার ইউজার যখন ইনপুট দেবে ভ্যালুগুলোকে, তখন যাতে তার মধ্যে আমরা স্টোর করে রাখতে পারি। দ্যাট ইজ দ্য বেসিক পারপাস অফ ইনিশিয়ালাইজেশন অফ এ ভেরিয়েবল। আমরা 3 রকম টাইপের ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করলাম। আমি একটা লাইনে মোর দ্যান 1 ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, সেটাও ভ্যালিড। যে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 5, তার পাশে তোমার হয়তো লিখলাম যে বি ইকুয়ালস টু 6, পাশে লিখলাম হয়তো সি ইজ ইকুয়াল টু 7, দিস হ্যাভ ইকুয়াল। তাহলে একটা লাইনের মধ্যে আমি এ বি সিকে কিন্তু ইনিশিয়ালাইজ করে ফেললাম, সেটাও কিন্তু আমাদের কাছে ভ্যালিড। ওকে, ক্লিয়ার? যে আমরা কেন করবো ইনিশিয়ালাইজেশন, আমার কাছে ক্লিয়ার কনসেপ্টটা কেন করবো ইনিশিয়ালাইজেশন। একটুখানি ডেফিনেশন আকারে একটু বলে দেবেন, মানে উত্তরটা ধরে লিখে নিতাম। ডেফিনেশনটা মানে আমার তো নোটসের মধ্যে তো, আমার তো তোমার ধরো নোটসের মধ্যে তো আছে, আচ্ছা, নোটসের মধ্যে আমার তো এটা তো আছেই, ঠিক আছে? তুমি তো নোটস থেকে এটা পেয়ে যাবে। তাহলে এখানে ফালতু ফালতু তোমার ওই ডেফিনেশনটা দিতে তাই টাইম নষ্ট করার কোনো মানে হয় না, তাই না? আমি তার জন্য কিন্তু ডেফিনেশন আমি এখানে আমি যেভাবে বললাম তুমি সেভাবে লিখতে পারবে না, যে আমি যখন ডিক্লেয়ার করছি কোনো একটা ভেরিয়েবলকে, দ্যাট টাইম যদি কোনো ভ্যালুকে আমরা প্রোভাইড করে দিই কোনো ভেরিয়েবলকে, তাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন অফ এ ভেরিয়েবল, তাই তো? তাহলে এবার
আমরা লুপের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় কোনো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে কাজ করি, কারণ আমাকে একটা স্টার্টিং ভ্যালু থেকে আমাকে স্টার্ট করতে হয় আমার ইনিশিয়ালাইজেশন করাটা, বা আমার লুপটাকে তোমার স্টার্ট করতে হয় কোনো একটা স্টার্টিং বা বেস ভ্যালু দিয়ে। তার জন্য কিন্তু আমরা অনেক সময় ইনিশিয়ালাইজ করে রাখি। আবার ধরে নাও হয়তো আমি তোমাকে বললাম যে 5টা নাম্বারের মধ্যে আমরা অ্যাডিশন করবো, ধরুন হয়তো 5, 6, 7, 8, 9, আমি এই 5টা ভ্যালুর মধ্যে আমি অ্যাডিশন করবো। আমার ধরুন সাম একটা ভেরিয়েবল, আমি সামটাকে তোমার কী করলাম, তাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। ধরুন আমার সামটা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার সাম ইকুয়ালস টু 0। কেন করি সাম ইজ ইকুয়াল টু 0? যদি আমি সাম ইজ ইকুয়াল টু 0 না করতাম, তাহলে আমার সামের মধ্যে একটা গার্বেজ ভ্যালু থেকে যাওয়ার চান্সেস থেকে যেত। যদি আমার সামের মধ্যে কোনো একটা গার্বেজ ভ্যালু তোমার যদি স্টোর হয়ে থাকে মেমোরিতে, তাহলে কিন্তু আমি ধরলাম যে সাচ অ্যাজ যে 6543 একটা গার্বেজ ভ্যালু, তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। তাহলে আমি যখন এবার লিখছি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস হয়তো আই লিখলাম, আমি আইটা তোমার ডিফাইন করবো হয়তো ফর লুপের মধ্যে, যে ফর আই ইজ ইকুয়াল টু 5, আই লেস দেন অর ইকুয়ালস টু 9, আই প্লাস প্লাস দি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তখন কি হতো না, আমার এই গার্বেজ যে ভ্যালুটা তোমার স্টোর হয়ে আছে সামের মধ্যে 6543, তার সঙ্গে কিন্তু তোমার আইটা কিন্তু তোমার অ্যাডিশনটা পারফর্ম হতো। তাহলে আমি কিন্তু একটা রং রেজাল্ট পেতাম। কিন্তু যদি আমি ইন্টিজার সাম ইকুয়ালস টু যদি 0 করে রাখি, তাহলে কিন্তু আমার কোনো গার্বেজ ভ্যালু কিন্তু এখানে স্টোর হওয়ার কোনো চান্সেস পাবে না। আমার কিন্তু সামটা কিন্তু এখন 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তখন যদি অ্যাডটা করি, তাহলে 0 প্লাস 5 মানে আমি 5 পেলাম প্রথমবার। তারপরে বারে দেখো 5 প্লাস নেক্সট নাম্বার কত আছে 6, আমি অ্যাড করে 11 পেলাম। তারপরে দেখো 11 প্লাস নেক্সট নাম্বার কি আছে 7, আমি 7 করে 18 পেলাম। আমার এইভাবে কিন্তু তখন সামটা কিন্তু পারফর্ম হবে মাল্টিপল টাইমস, যতগুলো আমার নাম্বার থাকবে। তো এই পারপাসেও কিন্তু আমরা, যাতে গার্বেজ ভ্যালু আমার স্টোর হয়ে না থাকতে পারে আমার ভেরিয়েবলগুলোর মধ্যে, তার জন্য কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করে রাখি কোনো ভেরিয়েবলকে। ওকে, এবার আমি যখন ডিক্লারেশন করি কোনো একটা ভেরিয়েবলকে, সাপোজ ধরে নাও আমি ইন্টিজার এ কমা বি কমা সি 3টে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এই ডিক্লারেশনটাকে দেখার পর কম্পাইলার যখনই দেখে আমি একটা মানে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি কতগুলো ভেরিয়েবলকে, তখন কম্পাইলার তোমার কি করে জানো? যখনই তুমি ডিক্লারেশনটা লেখো তোমার সি প্রোগ্রামের মধ্যে, তার মেমোরি অ্যালোকেট করে দেয়। তখন কম্পাইলার কি করে, তোমার ডিরেক্ট তখন চলে যায় মেমোরিতে। আমার ধরুন এটা মেমোরির মধ্যে কি থাকে, ডিফারেন্ট লোকেশন থাকে, তাই না? ডিফারেন্ট মেমোরি লোকেশন থাকে। আমি ধরলাম এটা আমার সব মেমোরি লোকেশন। ওকে, আমি ধরলাম এটা আমার 2001 তার একটা অ্যাড্রেস, আমি ধরলাম 2003, তারপরে ধরলাম 2005, আমার ডিফারেন্ট মেমোরি অ্যাড্রেস আছে, এখানে লোকেশন আছে, এটা আমার মেমোরি। তাহলে আমার এই ইন্টিজার এ কমা বি কমা সি মানে হচ্ছে, যখনই দেখলো কম্পাইলার 3টে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছে ইউজার বা প্রোগ্রামার, তখন সে মেমোরিতে গিয়ে এই প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কিন্তু স্পেসটাকে অ্যালোকেট করে। কারণ কেন স্পেসটাকে অ্যালোকেট করতে হয়? যদি স্পেসটা অ্যালোকেট না করে, তাহলে তুমি যে ভ্যালুগুলোকে স্টোর করছো এ বি বা সি এর মধ্যে, তোমার ভ্যালুগুলো থাকবে কোথায়? তার জন্য তো একটা স্পেস দরকার। তুমি হয়তো এর মধ্যে 5কে রাখবে, সাপোজ তুমি এর মধ্যে 5কে রাখবে, তাহলে 5টা তোমার তো আর গিয়ে তোমার তো ধরো অ্যাজ এ 5 তো স্টোর হবে না। তাহলে 5-এর তখন তার 8 বিটে তখন তার বাইনারি কী হবে না, 0 5, 5 মানে তোমার 0 5, তোমার 4টে 0, আর 5 মানে তোমার 0 1 0 1। তাহলে এই 8টা বিট তোমাকে স্টোর করতে হবে মেমোরিতে, তো তার জন্য তো একটা স্পেস দরকার, কারণ এই 8টা বিটকে স্টোর করতে আমার 8টা 8 বিট একটা স্পেস দরকার। তাহলে একটা ইন্টিজার ভেরিয়েবল মেমোরিতে কতটা স্পেস নেয়? একটা ইন্টিজার ভেরিয়েবল মেমোরিতে কতটা স্পেস নেয়? 4 বিট। 4 বিট। 8 বিট স্যার। এই স্যার বিট না স্যার, বাইট বাইট। একটা ইন্টিজার ভেরিয়েবল মেমোরিতে তোমার স্পেস নেয় 2 বাইট অর 4 বাইট। কেন 2 বাইট অর 4 বাইট বললাম? তার রিজনটা কি? ডিফারেন্ট মেশিনের উপর নির্ভর করে। ডিফারেন্ট মেশিনের উপর নির্ভর করে। যদি আমাদের 16 বিট মেশিন হয়, তাহলে কিন্তু তোমার তখন নেবে 2 বাইট স্পেস নেবে, আর যদি আমাদের 32 বিট মেশিন হয়, তখন তোমার স্পেস নেবে 4 বাইট। কিন্তু আমরা ইন জেনারেল স্ট্যান্ডার্ড ধরে নেব 2 বাইট, ঠিক আছে? তাহলে একটা ইন্ট ভেরিয়েবল মেমোরিতে তোমার 2 বাইট স্পেস নেয়। তাহলে এখন আমার এর জন্য 2 বাইট স্পেস মেমোরিতে রিজার্ভ হলো, এই স্পেসটার সাইজ কত না 2 বাইট, ঠিক আছে? তাহলে আবার তার মানে আমি এখানে নাম দিলাম এ। আমার বি এর জন্য মেমোরি তোমার 2 বাইট স্পেসকে রিজার্ভ করলো কে না কম্পাইলার, আর সি এর জন্য কিন্তু মেমোরিতে আমার 2 বাইট স্পেসকে রিজার্ভ করলো। এবার তুমি এর মধ্যে একটা ভ্যালুকে রাখছো 5, তখন তোমার 5টা কিন্তু গিয়ে স্টোর হচ্ছে কোথায় না এ নামের তোমার যে লোকেশনটা আছে মেমোরিতে, যার অ্যাড্রেসটা হচ্ছে 2001, সেখানে গিয়ে তোমার 5টা স্টোর হয়ে গেল। তুমি যখন রাখছো বি ইজ ইকুয়াল টু 6, তখন কিন্তু 6 তোমার বিতে গিয়ে স্টোর হয়ে গেল। তাহলে এই যে ভেরিয়েবলটা এ বি সি বলছি, এগুলোকে অনেক সময় বলা হয় নেমড লোকেশন। আমার মেমোরির যে লোকেশনটা, তার যে নামটা
আমার লোকেশনের যে নামটা তার নামই হচ্ছে ভেরিয়েবল, তাকে বলা হয় নেমড লোকেশন। আমার এই লোকেশনটার নাম কি, তার অ্যাড্রেসটা হচ্ছে তোমার 2001 আর তার নামটা কি না এ। আমার এই তো 2003 যে লোকেশনটা তার নামটা কি না বি। আবার দেখো 2005 যে লোকেশনটা তার নামটা কি না সি। তাহলে এগুলোকে বলা হয় নেমড লোকেশন। তাহলে ভেরিয়েবল ইজ নাথিং বাট এ নেমড লোকেশন। তাহলে তুমি যত ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি আমাদের প্রোগ্রামিংয়ে, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কিন্তু মেমোরিতে আমার স্পেস অকুপাই করে বা স্পেস রিজার্ভ করে কে, কম্পাইলার। যদি কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে নিয়ে আমরা কাজ করতাম, তাহলে একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মেমোরিতে কত বাইট স্পেস নেয় বলো? 4 বাইট 4 বাইট, 4 বাইট, 4 বাইট। আর একটা ক্যারেক্টার ভেরিয়েবল মেমোরিতে কত বাইট স্পেস নেয়? 1 বাইট 1 বাইট, 1 বাইট। তাহলে যদি আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি এরকম ভাবে যে ফ্লোট এ কমা বি কমা সি কমা ডি, তাহলে আমার এই চারটে ভেরিয়েবলকে তোমার স্টোর করতে মেমোরিতে টোটাল স্পেস রিকোয়ারমেন্ট কত? মেমোরিতে স্পেস রিকোয়ারমেন্ট কত? 16 বাইট 16 16 বাইট, বাইট তাই তো? 16 বাইট। আর এই মেমোরি স্পেস রিকোয়ারমেন্ট কতটা স্পেসকে অকুপাই করছে সেটাকে জানার জন্য আমরা একটা স্পেশাল অপারেটরের হেল্প নিই, তার নাম হচ্ছে সাইজ অফ অপারেটর। কি বললাম? তার নাম হচ্ছে সাইজ অফ অপারেটর। যে অপারেটরটা কিন্তু আমাকে হেল্প করে যে কোনো ভেরিয়েবল মেমোরিতে কত বাইট স্পেস নিচ্ছে তার সাইজটাকে আমাকে দেখায়, আমাকে সে বলে সাইজটা কত। আমরা পরে যখন অপারেটর যখন পড়বো তখন সেখানে গিয়ে আমরা সাইজ অফের কাজটা আমরা দেখবো যে সাইজ অফ অপারেটর কীভাবে একটা ভেরিয়েবলের সাইজকে ইন্ডিকেট করে বা কীভাবে একটা ভেরিয়েবলের সাইজকে আমাকে রিটার্ন করে। ওকে, তাহলে প্রত্যেকটা ভেরিয়েবল আমরা যে ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি, প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু মেমোরিতে আমার এটা করে স্পেসকে অকুপাই করে। আর যদি আমরা কোনো ডাবল টাইপের কোনো ভেরিয়েবলকে নিয়ে কাজ করি, ডাবলের মধ্যেও কিন্তু আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে স্টোর করতে পারি, কিন্তু ডাবলের রেঞ্জটা অনেকটা বেশি। আমি অনেক বেশি রেঞ্জের ভ্যালুকে আমি ডাবল টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো। এটা কিন্তু ওয়ান টাইপ অফ ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল বা ফ্লোটিং পয়েন্ট টাইপ। একটা ডাবল তোমার মেমোরি তোমার স্পেস নেয় কত বাইট বলো? 8 বাইট, 8 বাইট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা স্পেস রিকোয়ারমেন্ট জানলাম, প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু মেমোরিতে কিছু না কিছু স্পেস অকুপাই করছে। তা আমরা বেসিক কয়েকটা টাইপের জন্য আমরা স্পেসটাকে দেখে রাখলাম। ফর এক্সাম্পল ইন্টিজার আইদার 2 বাইট নেবে কিংবা 4 বাইট নেবে, ডিপেন্ডস অন দ্য মেশিন, ঠিক আছে, বা তার ওয়ার্ড লেন্থ মেশিনের। আমরা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল দেখলাম সে স্পেস নেয় 4 বাইট। আমরা দেখলাম ক্যারেক্টার ভেরিয়েবল স্পেস নেয় 1 বাইট। আমরা দেখলাম ডাবল ভেরিয়েবল তোমার স্পেস নেয় মেমোরিতে 8 বাইট। আমরা এরপরে আরও অনেক ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলে আমরা তার স্পেস রিকোয়ারমেন্ট জানবো, যেমন শর্ট ইন্টিজার্স বা শর্ট ইন্ট, আমরা জানবো লং ইন্ট। ওকে ওকে, আমরা সাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, তার ডিফারেন্ট কনসেপ্ট আমরা দেখবো, তার স্পেস রিকোয়ারমেন্ট আমরা জানবো। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ধরে নাও আমার কাছে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, ইন্টিজার এ। আমি এর মধ্যে একটা নাম্বারকে স্টোর করছি 1590565। আমি কি এই নাম্বারটা এখানে স্টোর করতে পারবো এটার মধ্যে, যদিও আমার এই নাম্বারটা কিন্তু ইন্টিজার নাম্বারস? হ্যাঁ স্যার করা যাবে। পারবো, উইদিন রেঞ্জের মধ্যে আছে পারবো। স্যার পারবো না স্যার, লং ইউজ করতে হবে। তাহলে যদি আমার এই ভেরিয়েবলটা যদি তোমার সাইজ হয় 2 বাইট তাহলে কি পারবো? আমি ধরলাম যে আমার ভেরিয়েবল তোমার মেমোরিতে 2 বাইট স্পেস নিচ্ছে, আমার 16 বিট মেশিন, তাহলে কি আমার এই ভ্যালুটাকে আমি স্টোর করতে পারবো আমার এটার মধ্যে? পারবো? হ্যাঁ স্যার দুটো মনে হুম, রেঞ্জটা তো একই থাকবে। রেঞ্জ, তার মানে আমাকে জানতে হচ্ছে এখানে রেঞ্জ কত থাকবে, আমার ভেরিয়েবলের রেঞ্জ কত থাকবে, তাই না? আমার রেঞ্জ কি থাকবে এখানে? একটা ইন্টিজারের জন্য তোমার রেঞ্জ কত যদি তোমার 2 বাইট স্পেস হয় তার? 32,767 তাহলে -32,768 থেকে আপ টু 32,767 ফর তাহলে সাইন্ড ইন্টিজার। সাইন মানে কি জানো? সাইন্ড বলতে কি বোঝায় জানো? সাইন মানে কি জানো? মাইনাস মাইনাস আর প্লাস দুটোই। আর আনসাইন মানে কি জানো? অনলি পজিটিভ, অনলি পজিটিভ। তাহলে যদি কোনো আনসাইন্ড ইন্টিজারকে যদি আমি স্টোর করতে চাই তার রেঞ্জ কত হবে? তার রেঞ্জ কত হবে? 0 থেকে অনলি পজিটিভ নাম্বার তোমার স্টোর থাকবে 0 থেকে আপ টু 65,535। এই কাউন্টিংটা আমরা কি করে পাচ্ছি স্যার? এই রেঞ্জটা কি করে পাচ্ছি?
না, আমি ধরে নিয়েছি আমার ইন্টিজার ভেরিয়েবলটা মেমোরিতে 2 বাইট স্পেস দিচ্ছে আমার 16 বিট মেশিন। তাহলে 16 বিট মেশিন মানে হচ্ছে যে তার মানে আমরা এখানে দেখো রিপ্রেজেন্ট করতে পারছি আনসাইন নাম্বারের ক্ষেত্রে 02 2 টু দি পাওয়ার 16। ওকে, তাহলে আমি এখানে অনলি বলছি তোমার 2 টু দি পাওয়ার 16 বললাম। তা আমাকে ক্যালকুলেট করে বলো তো 2 টু দি পাওয়ার 16 মানে কত হচ্ছে, তার রেঞ্জটা কত, তার ভ্যালুটা কত আসছে? বলো 2 টু দি পাওয়ার 16 মানে কত আসছে আমাকে বলো। হয়তো 65,536। 65,536। তাই যদি আমি এটাকে যদি তোমার যদি লিখি 0 থেকে, তার নিশ্চয়ই লাস্ট থেকে আমরা একটা এক কমিয়ে দেবো, তাই না? 65,535 লিখবো, তাই তো? ইয়েস অর নো লিখবো তো? দেখো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশনস, যে আমরা কীভাবে তার রেঞ্জটাকে বের করতে পারি কোনো ভেরিয়েবলের। যে আমি 2 বাইট বলছি, তার সিগনিফিকেন্সটা কী, সেই 2 বাইটের রেসপেক্টে কিন্তু আমার এই রেঞ্জটা কিন্তু ভ্যারি করছে। আবার যদি তোমাকে বলি এটা ক্যারেক্টার ভেরিয়েবল, মেমোরিতে তোমার ধরো না 1 বাইট স্পেস নেয়, তাই না? 1 বাইট স্পেস নেয়, তাহলে তার ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে? যদি তোমার সাইন ক্যারেক্টার হয়, যদি তোমার সাইন ক্যারেক্টার হয় তার রেঞ্জ কত হবে? আর যদি তোমার আনসাইন ক্যারেক্টার হয় তার রেঞ্জ কত হবে? তাহলে আনসাইনের ক্ষেত্রে আমরা বের করেছি যে 65,536, এটা আমার ইন্টের জন্য। পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি তোমাকে তো জাস্ট বলছি যে আমি নেগেটিভ পজিটিভ কীভাবে তোমাকে দেখাবো। তো ঠিক আছে, 1 টু দি পাওয়ার 16 মানে 1ই হবে তো। তাহলে এখানে তোমার 16 তো হবে না, এখানে তোমার কি আসবে 2 টু দি পাওয়ার 8, তাই তো? আমার তো 8 বিট, তো এটা মানে তো 8 বিট, তাহলে কত আসছে এটা? 256, তাই না? তার মানে আমি কি বলতে পারি, 0 থেকে 255 বলতে পারি, এস অর নো? তাহলে আনসাইন ক্যারেক্টারের ক্ষেত্রে আমার তার মানে রেঞ্জটা হচ্ছে 0 টু 255। ওকে, তাহলে আমার দেখো টোটাল কিন্তু আমাদের 256 নাম্বার অফ ক্যারেক্টার্স আছে অ্যাভেলেবেল কিন্তু। কারণ আমরা অ্যাসকি কোডে আমরা দেখেছি যে অ্যাসকি কোডের তোমার লেন্থ হচ্ছে 8 বিট, আর 8 বিট লেন্থ মানে হচ্ছে টোটাল কিন্তু 2 টু দি পাওয়ার 8 মানে তোমার 256 কিন্তু আমার নাম্বার অফ ক্যারেক্টার্স আছে, আর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিন্তু আমার একটা করে অ্যাসকি ভ্যালু আছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা রেঞ্জটাকে বের করছি। তো অতএব আমাদের কিন্তু প্রত্যেকটা টাইপের ডেটার আমাকে রেঞ্জটা জানতে হবে, তার সাইজ জানতে হবে। সাইজটা আমরা জানবো কিন্তু বাইটে, আর তার রেঞ্জটা কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট করছি। তার রেঞ্জটা আমরা এইভাবে ক্যালকুলেট করছি। তোমাকে জানতে হবে লংয়ের জন্য, তোমাকে জানতে হবে শর্ট ইন্টের জন্য। শর্ট ইন্ট কিন্তু তোমার 2 বাইট স্পেস নেয়, আর লং ইন্ট তোমার কিন্তু স্পেস নেয় 4 বাইট। ওকে, লং ইন্ট তোমার স্পেস নেয় 4 বাইট। স্যার হুম, স্যার বলছি ক্যারেক্টারটার সাইন্ড মানে সাইন্ডের রেঞ্জটা কিরকম হবে? বলো তুমি কী হবে বলো, বলো। ফর এক্সাম্পল আমি বের করতে চাই, ধরে নাও, তাহলে কী হবে? আমার দেখো এখানে তোমার দেখো 256 আছে, মানে তোমার 0 থেকে 255 করেছি। তুমি এখানে বলো যে 65,536কে আমি দেখো ভাগ করেছি এইভাবে। আমার দেখো তুমি এটাকে দেখো যোগ করো, তুমি এর সঙ্গে এটাকে যোগ করো, দেখো এটা পাবে, তাই তো? পাচ্ছ তো? তাই তোমার এখানে কী হবে বলো, -128 থেকে +127, তাই তো? তুমি দেখো এটা পাবে 255টা, পাচ্ছ না? আচ্ছা, আমরা এইভাবে কিন্তু তোমার রেঞ্জটা বের করছি। এর একটা ফর্মুলা আছে। 7 হচ্ছে তো, হ্যাঁ। হ্যাঁ, এই আমার 7 কেন, 7 কেন বলবো আমি এখানে 8 বলবো। তারপর তো তোমার এটাকে ডিভাইড করছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এবার আমরা সাইজটা একটু দেখে নেবো কীভাবে সাইজটাকে বের করা হয়। চলো একটু সাইজ দেখবো যে প্রতিটা টাইপের আমরা কী করে সাইজ বের করতে পারি। সাপোজ আমার কাছে একটা ভেরিয়েবল আছে ইন্টিজার এ। ওকে, আমি এখন ডিসপ্লে করব এটার সাইজ কত, মেমোরিতে কত বাইট স্পেস দিচ্ছে। আমার কিন্তু এখানে তোমার কিন্তু 32 বিট কম্পাইলার, ঠিক আছে? তা আমার printf %d, কারণ তখন আমি একটা সাইজকে ডিসপ্লে করছি, মানে একটা ভ্যালুকে ডিসপ্লে করবো বলে, তার জন্য কি লিখলাম এখানে %d লিখলাম না, ফর ইন্টিজার ভ্যালুর জন্য। কমা দিয়ে এবার দেখো লিখছি সাইজ অফ কি লিখবো এবার, আমার কি নাম ভেরিয়েবলটার এ, আমি এর সাইজটাকে বের করছি, ঠিক আছে? এই হচ্ছে আমার কোডটা, যে আমি এখন এটা একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের, তার সাইজটাকে আমি এখানে ডিটারমাইন করতে চাইছি। আমি জাস্ট লিখলাম %d কমা দিয়ে সাইজ অফ এ। তাহলে আমার এখানে কত অ্যান্সার আসবে ফর 32 বিট মেশিন? বলো কত আসবে?
এটা কোন টাইপের ভেরিয়েবল? ইন টাইপের। তাহলে আমার 32 বিট মেশিনের জন্য আমার তার সাইজ কত আসবে বাইটে? 4 বাইট 4 বাইট, তাই তো? 4 বাইট 4 বাইট তো। হ্যাঁ তাহলে এত এত কেন সময় লাগছে এটা বলতে? আমরা তো একটু 4 এখনই বাইট তো ডিসকাস করে আসলাম। তবে দেখো কত আসছে আমাদের এখানে, দেখো কত আসছে, কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? 4 দেখাচ্ছে তো, দেখাচ্ছে 4, দেখো হ্যাঁ স্যার 4 দেখাচ্ছে। এবার ধরে নাও, এটা ধরে নাও তুমি সাপোজ না এটা তোমার হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোট এ করা আছে। তুমি এখন তার সাইজটাকে তুমি বের করবে, সাইজ অফ এ করেছো, তাহলে এখন এ সাইজ দেখাবে অ্যাকর্ডিং টু দ্য টাইপ ফ্লোট। তাহলে আমার ফ্লোটে দেখো সাইজটাকে আমি দেখবো, দেখো কি দেখাচ্ছে? 4 দেখাচ্ছে 4। Yes. আমার ধরে নাও এটা ধরে একটা ক্যারেক্টার Yes, sir. ভেরিয়েবল, আমার এ ধরনের একটা ক্যারেক্টার ভেরিয়েবল, এ ধরনের একটা ক্যারেক্টার ভেরিয়েবল, আমি তার সাইজ ধরে দেখবো, সাইজ অফ এ কি দেখাবে? 1 বাইট 1 দেখানোর কথা, 1 স্যার 1 দেখানোর কথা, দেখো দেখাচ্ছে 1, দেখাচ্ছে 1। হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার ধরে নাও আমার sir. ধরে নাও এটা ধরে নাও তোমার ডাবল টাইপের ভেরিয়েবল, ডাবল, আমার এ ধরে নাও ডাবল টাইপের ভেরিয়েবল, ওকে। আমি সাইজ অফ এ করেছি, কি দেখাবে? ডাবলটা কিন্তু ওয়ান টাইপ অফ ফ্লোট, ডাবলটা কিন্তু ওয়ান টাইপ অফ ফ্লোট, কিন্তু এর রেঞ্জটা অনেকটা বেশি, কারণ তার সাইজটাও 8 বেশি। 8, বেশ দেখা যাক 8 দেখায় কিনা আমাকে ডাবলের ক্ষেত্রে, দেখাচ্ছে 8, তাই তো? হ্যাঁ স্যার। আর যদি আমরা লং ডাবল করতাম, লং ডাবল করতাম, তাহলে কি আসতো? স্যার 16 না 64 না 64 বাবা, 64 বাইট। 16 16 ডাবল তো 8, আবার লং ডাবল মানে তোমার হচ্ছে তার থেকে একটু বেশি হবে। সেই বেশিটা কত হবে না, 2 বাইট বেশি হবে, মানে তোমার 10 বাইট আসার কথা, 10 বাইট 10 আসার sir. কথা, 10 আসার কথা, ঠিক আছে? দেখো 10 আসে কিনা এখানে, দেখো তোমাদের দেখো দেখাচ্ছে এখানে 16 দেখাচ্ছে ফর, আমার এখানে তোমার 8 ধরছে ডাবলের জন্য, আর লং এর জন্য তোমাকে ধরছে এখানে 8, কিন্তু তোমাকে এখানে দেখাচ্ছে 16, কিন্তু জেনারেলি আমার এটা 10 আসার কথা। ওটা কিন্তু ডিপেন্ড করে আমার মেশিনের উপরে, কত বিটের মেশিন তার উপরে, ওকে। আর যদি আমরা লং ইন করতাম, যদি আমরা এখানে লং ইন্ট করতাম, তাহলে কি আসতো? লং ইন্টিজার্স, আমার ইন্টে কি কি 4 আসছিল? sir ইন্টে আমাদের কি আসছিল? 2 এসছিল, তাই তো? 4 ইন্টে আমাদের 4 এসছিল। 4 তো এখানে কি আসে আমরা একটু দেখি, আমার এই মেশিনের জন্য এই অনলাইন কম্পাইলারে কি আসে দেখি। 8 দেখো আসার, 8 আসার কথা, দেখো 8 8 এসছে, yes 8 8 এসছে। আর যদি আমরা শর্ট ইন্ট করি, তার সাইজটা একটু কম, ইন্টের থেকে তার সাইজটা একটু কম, শর্ট ইন্ট। এই মেশিনে 4 হবে, হ্যাঁ এই মেশিনে দেখো এই আমার, মেশিনে 4 হবে। এই মেশিনে কারণ আমার ইন্টের সাইজ কত এসেছিল, দেখো 4 এসেছিল, তার থেকে কম হবে। শর্ট তো, শর্ট ইন্ট তো, শর্ট ইন্ট তো আমার তো তার থেকে তো কম হবে। ইন্ট যদি তোমার 4 আসে, তাহলে শর্ট ইন্ট তোমার কম আসবে। দেখো কত আসছে, কি আসছে? দেখো 2 আসছে, ঠিক আছে? বোঝা গেল? স্যার। হ্যাঁ, স্যার এই শর্ট ইন্ট তারপর লং ইন্ট তারপর লং ডাবল এই ব্যাপারগুলো এটা মানে হচ্ছে এগুলো আমাদের, এটা হচ্ছে বেসিক্যালি মডিফায়ার। আমরা পরে আসবো, মডিফায়ারের কনসেপ্ট আমরা দেখবো। আমরা ডিফারেন্ট টাইপ নিয়ে যখন কাজ করব, তখন আমরা যেমন ধরুন হয়তো আমি ইন্টিজার নিয়ে কাজ করছি, আমার ধরুন মনে হচ্ছে যে আমার ইন্টের সাইজ তো 4 বাইট, আমার ধরুন হয়তো আমার অতটা রেঞ্জ দরকার নেই, আমি তখন শর্ট ইন্ট নিয়ে কাজ করব, যেখানে হয়তো আমি তোমার 0 থেকে 255 পর্যন্ত ভ্যালুকে স্টোর করতে পারবো। আর ধরুন আমার ধরুন হয়তো ইন্ট নিয়ে কাজ করছি, সাপোজ ধরুন আমি তোমাকে বললাম যে একটা নাম্বারের ধরুন আমি ফ্যাক্টোরিয়াল বের করবো, সাপোজ ধরুন নাম্বারটা হচ্ছে আমার হয়তো 5, আমি 5-এর ধরুন ফ্যাক্টোরিয়াল বের করব, কত আসবে? 120, তাই তো? যেটা আমার একটা ইন্টের মধ্যে তোমার ইজিলি তোমার স্টোর হয়ে যাবে, যাবে তো? ইয়েস অর নো? স্টোর হবে। এবার ধরুন তোমাকে বললাম যে আমি একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করব n ইজ ইকুয়াল টু 1000, তাকে কি আমি ইন্টের মধ্যে স্টোর করতে পারবো আফটার ফ্যাক্টোরিয়াল? না স্যার। পারবো। আমার কি রেঞ্জটা কি এক্সিড করে যাবে না? আমার রেঞ্জ তো তোমার ধরুন এক্সিড করবে কি করবে না বলো আমাকে, রেঞ্জটা? অনেক কম হয়ে যাবে স্যার, অনেক কম হবে তো 1000 এর ফ্যাক্টরি। তাহলে আমার 1000-এ যদি আমরা তোমার ফ্যাক্টোরিয়াল করি, তার ভ্যালু কিন্তু অনেকটা, তার রেঞ্জ কিন্তু অনেকটা বেশি আসবে। আর আর সেই রেঞ্জের নাম্বারটাকে কি আমি ইন্টের মধ্যে রাখতে পারবো 2 বাইটের কনসেপ্টে, বা 4 বাইটের কনসেপ্টে কিন্তু রাখতে পারবো না। তখন আমাকে রেঞ্জটা একটু বেশি দরকার। আমি তখন কি ইউজ করবো তার টাইপটা? আমি তখন ইউজ করবো লং ইন্ট।
তাহলে বেশি রেঞ্জের নাম্বারকে যদি আমরা ব্যবহার করতে চাইবো তখন সেক্ষেত্রে আমরা সেখানে ইন্ট ব্যবহার করবো না লং ইন্ট ব্যবহার করবো সেটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে। আবার ধরুন তোমার তো মনে হচ্ছে যে আমার 5-এর সঙ্গে তোমার 6-এর যোগ করবো, তা আমি ইন্টটাকে কেন ফালতু ফালতু নেবো, আমার তো ইন্ট তো লাগছে না পুরোটা, কিছুটা হয়তো স্পেস আমার ওয়েস্টেজ হচ্ছে, আমি তখন শর্ট ইন্ট নিয়ে কাজ করছি, যে শর্ট ইন্ট আমি তখন ডিক্লেয়ার করলাম a, b, c। তো আমার এখন ইজিলি আমরা a এর মধ্যে 5কে রাখতে পারবো, b এর মধ্যে আমি 6কে রাখতে পারবো, আমি কিন্তু c = a + b করেও কিন্তু c এর মধ্যে রাখতে পারবো। আমি তখন ইউজ করবো শর্ট ইন্ট, এটাকে বলা হয় মডিফায়ার অ্যাকচুয়ালি। আমি মডিফাই করছি সাইজটাকে আমার মতো করে, আমার যেটা দরকার আমি সেরকম ভাবে আমি এটাকে মডিফাই করছি। তার মানে স্যার আমরা যে ইনটা দিয়ে করি ওটারও তো আপনার লেন্থ 2 বাইট, তো ওটাও কি শর্ট ইনটি? আমার তো 16 বিট মেশিনের ক্ষেত্রে তোমার তো 2 বাইট বললাম। হ্যাঁ আমি তো এখানে তোমার বলছি যে 4 বাইট যদি আমার ধরুন 32 বিট মেশিন হয় তখন তোমার 4 বাইট হবে ইন্টের সাইজটা। তখন যদি আমি কমাতে চাই সাইজটাকে তখন আমি কি ইউজ করবো, শর্ট ইন্ট ইউজ করবো। আচ্ছা আচ্ছা আর যদি তোমার 2 বাইট হয় তখন তোমার 1 বাইট হয়ে যাবে তোমার শর্ট ইন্টের সাইজ। যদি তোমার 2 বাইট যদি তোমার সাইজ হয় ইন্টের তখন তোমার শর্ট ইন্টের তোমার সাইজ তোমার তখন 1 বাইট হয়ে যাবে। ওকে ঠিক আছে, আমরা কম রেঞ্জ আর বেশি রেঞ্জের ভ্যালুকে নিয়ে যখন আমরা হ্যান্ডেল করব তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করবো লং ইন্ট শর্ট ইন্টের কনসেপ্টগুলো। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি পারপাস। তো এবার আমরা তাহলে সাইজ আমরা বুঝতে পেরেছি, তো সাইজ অফ অপারেটরে কি পারপাস আমরা বুঝতে পেরেছি সবাই, সাইজ অফ অপারেটর কি কাজ করে সবাই বুঝতে পেরেছি আমরা। স্যার এটা কোনো অপারেটর না কোনো ফাংশন কোনটা? যেটা আপনি দেখালেন? ওটা বেসিক্যালি একটা স্পেশাল অপারেটর যার নাম হচ্ছে সাইজ অফ অপারেটর। লেখা হয় ফাংশনের মতন করে কিন্তু আমরা মুখে বলবো কিন্তু এটা একটা অপারেটর। বোঝা গেল? আচ্ছা কারণ আমরা ফাংশন মানে বুঝি দেখো যার পরে ওপেনিং ব্র্যাকেট থাকে ক্লোজিং ব্র্যাকেট থাকে তাকে আমরা ফাংশন বলি, তাই না? তো আমরা দেখে মনে করছি যে এটা তোমার একটা ফাংশনস হতে পারে, ঠিকই, তুমি এটা ঠিকই বলেছো, কিন্তু আমরা মুখে দেখতে পাচ্ছি এটা ফাংশনস কিন্তু আমরা কিন্তু মুখে বলবো কি এটা একটা অপারেটর। ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে একটা মিসলেনিয়াস টাইপের অপারেটরের নাম হচ্ছে সাইজ অফ, মিসলেনিয়াস টাইপের অপারেটর যার নাম হচ্ছে সাইজ অফ। তো সিতে আমাদের আর একটা ডেটা টাইপ তোমার এক্সিস্ট করে, আরেকটা তোমার ডেটা টাইপ এক্সিস্ট করে, তার নাম কি বলো তো? আমি যেটা বলিনি এতক্ষণ ধরে। স্ট্রিং। হ্যাঁ বলো। স্ট্রিং কি? না, স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই সিতে। ডেটা টাইপ নেই? না, স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই, আমরা ক্যারেক্টার অ্যারে ইউজ করে আমরা স্ট্রিংকে ইমপ্লিমেন্ট করি। আর একটা ডেটা টাইপ যেটা কোনো ভ্যালুকে কন্টেন করেই না তার নাম কি? যেটা কোনো ভ্যালুকে কন্টেন করেই না তার কি নাম? নাল। তোমরা কিন্তু সবাই জানো না, নাল বলে কোনো ডেটা টাইপ নেই। স্যার ভয়েড। এক্স্যাক্টলি, ভয়েড। না। ভয়েড, ওকে। তাহলে ভয়েড ডেটা টাইপ ডাজ নট কন্টেন এনি ভ্যালু। ঠিক আছে, ইট ডাজ নট কন্টেন এনি ভ্যালু। আমরা লিখি না ভয়েড মেন, তাই তো? তাহলে আমরা এই ভয়েডটা কোথায় ইউজ করতে পারি? ফর ডিক্লারেশন অফ এ ভেরিয়েবল, ফর ডিক্লারেশন অফ এ ফাংশনস। তো এটা কিন্তু কাজ করে ফাংশনের অ্যাজ এ রিটার্ন টাইপ হিসাবে। ভয়েড যে আমার মেন ফাংশন ডাজ নট রিটার্ন এনিথিং, তখন আমরা ভয়েড ইউজ করব। ঠিক আছে, আমরা ভয়েডে আমরা পারপাস দেখবো, আমরা ভয়েডে আমরা পারপাস দেখবো, আমাদের পয়েন্টার যখন পড়বো তখন আমরা ভয়েড পয়েন্টার পড়বো সেখানে গিয়ে। ওকে, তো সেটা হচ্ছে ভয়েড। তো সি প্লাস প্লাস বা জাভাতে কিন্তু আমাদের এই টাইপগুলো তো সবই ফলো করা হয় বা সবই ভ্যালিড, তার সাথে কিন্তু অ্যাডিশনাল কিন্তু আরও কিছু টাইপ আছে যেগুলো আমরা জাভাতে বা সি প্লাস প্লাসে আমরা নতুন করে সেগুলোকে জানতে পারবো। যাই হোক, সেটা আমরা পরের ব্যাপার, সেটা আমরা পরে সেই কনসেপ্টে আমরা আসবো। স্যার এখানে যেরকম ভয়েড মেনটা একটা ডেটা টাইপ বললেন, তাহলে ইন্ট মেন যেটা না, হয় সেটা তো একটা ভয়েড মেন ডেটা টাইপ বলিনি, ভয়েডটাকে বলেছি ডেটা টাইপটা, মেন তো ফাংশন, ভয়েডটা হচ্ছে ডেটা টাইপ। ঠিক আছে, আর মেনটা হচ্ছে ফাংশন। ওকে, মেনটা হচ্ছে ফাংশন। তুমি যদি ইন্ট মেন লিখতে তখন তোমার ইনটা হতো ডেটা টাইপ, তখন তোমার মেনটা হতো ফাংশন। মেন তো ফাংশন অলওয়েজ, মেন তো অলওয়েজ ফাংশন। ওকে, মেন তো অলওয়েজ ফাংশন। এবার আমরা যে কনসেপ্টে আসবো দ্যাট ইজ আ কনস্ট্যান্ট, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। হ্যাঁ, তার আগে আমরা যে তোমার ডিফারেন্ট টাইপের যে ডেটা টাইপ নিয়ে কাজ করলাম, তো ধরে নাও একটা ইন্ট নাম্বারকে যদি আমরা বা কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলকে যদি আমরা নিয়ে কাজ করতে চাই তখন তার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব তার নাম কি? মডিউলো ডি। মডুলার ডিভিশন। বলো, মডুলার ডিভিশন ডি, তাই তো? মডুলার ডিভিশন ডি বা পার্সেন্টেজ ডি, তাই না? বা মডুলার ডিভিশন ডি।
কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নিয়ে যখন আমরা কাজ করব, সেটা আমার কাজ করা মানে হচ্ছে আমি এফ। আমি আইদার ইনপুট নিতে পারি কিংবা হয়তো আমি তোমার ডিসপ্লে করতে পারি, সেই পারপাসে বলছি। তো তখন আমরা বলছি ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাট স্ট্রিং, তার নাম হচ্ছে পার্সেন্টেজ এফ। ঠিক আছে, কোনো ক্যারেক্টারকে নিয়ে যখন কাজ করব তখন তার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার তার কি নাম? পার্সেন্টেজ সি। পার্সেন্টেজ সি। ওকে, আমরা পরে আমরা আরও ডিফারেন্ট মডিফায়ারের ফরম্যাট স্পেসিফায়ারের কনসেপ্টে আসবো, লং ইন্ট, ডাবল, সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো। এখন বেসিক যে ডেটা টাইপটা আমাদের তার নাম হচ্ছে ইন্ট, ক্যারার, ফ্লোট। তার জন্য আমরা তিনটে জাস্ট আমরা তার ফরম্যাট স্পেসিফায়ারের নাম জানলাম। তাহলে এইগুলোর পারপাস কি অ্যাকচুয়ালি? এগুলোর পারপাস কি? এটা কেন ইউজ করা হয়? এগুলো কেন ইউজ করা হয় বলো, কেন ইউজ করা হয় এগুলো? ইউজার এন্টার্ড কোনো ভ্যালুকে স্ক্যান করার জন্য। তোমার স্ক্যান ডেটা টাইপের ফরম্যাটটা স্পেসিফাই করে। আমার ডেটা টাইপটাকে স্পেসিফাই করছে, না হলে তোমার কম্পাইলার জানতে পারবে না যে তুমি কোন টাইপের ডেটাকে নিয়ে কাজ করছো। সাপোজ ধরে নাও তোমার ইন্টিজার a ইকুয়ালস টু 5 একটা ভ্যালু তুমি ইনিশিয়ালাইজ করে রেখে দিয়েছো। এখন তুমি চাইছো যে এটার ভ্যালুটাকে তুমি ডিসপ্লে করবে, তো ডিসপ্লে করতে কোন ফাংশন ব্যবহার করা হয়? প্রিন্টএফ, তাই না? আমরা এখন প্রিন্টএফ ফাংশনকে কল করছি যে প্রিন্টএফ তুমি আসো, তুমি এসে আমার একটা ভেরিয়েবল আছে a যার মধ্যে 5 আছে, তুমি এটার কন্টেন্টটাকে তুমি ডিসপ্লে করে দিয়ে যাও। তখন প্রিন্টএফ চলে আসলো, তাকে আমি নাম ধরে ডাকলাম, সে চলে আসলো। ডাকার পর তাকে বলছি যে প্রিন্টএফ আমার কাছে যে ভ্যালুটা আছে বা যে ভেরিয়েবলটা আছে তার টাইপটা হচ্ছে পার্সেন্টেজ ডি। সে কিন্তু বুঝে গেল যে তুমি কোন টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে চাইছো। সে যখন তুমি পার্সেন্টেজ ডি দিলে, তার নামটা কেন ডি, কেন আই হলো না? ডি কেন? হোয়াই ডি? ডি ফর ডেসিমাল কি? ডি ফর ডেসিমাল, তার জন্য পার্সেন্টেজ ডি। আমি যদি পার্সেন্টেজ আই লিখতাম তাহলে কি কোনো ভুল লিখতাম? যদি পার্সেন্টেজ আই লিখতাম? না স্যার, হ্যাঁ, না স্যার, না বলছো। তো আমরা কি পার্সেন্টেজ আই কোনোদিন শুনেছি যে একটা কোনো ইন্ট নাম্বারকে ডিসপ্লে করা হয় বা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ আই ব্যবহার করা হয়? আমরা তো সবাই তো আমরা শুনেছি ডি, তাই না? সবাই আমরা শুনেছি ডি শুনেছি, তাই তো? বেশ, আসবো সেই কনফিউশনটা আমরা এখনই ক্লিয়ার করব। তাহলে আমি এখন বলছি প্রিন্টএফকে যে প্রিন্টএফ আমার কাছে একটা ভ্যালু আছে 5, যেটা তোমার এর মধ্যে স্টোর করা আছে, তার টাইপটা হচ্ছে পার্সেন্টেজ ডি। তখন কিন্তু প্রিন্টএফ জানতে পেরে গেল যে তার মানে ইউজার এখন একটা কোনো ইন্টিজার নাম্বারকে ডিসপ্লে করবে। তারপর তখন প্রিন্টএফ বলছে যে কার মধ্যে আছে ভ্যালুটা, তখন ইউজার বলছে যে এ এর মধ্যে আছে, দিয়ে প্রিন্টএফটাকে শেষ করলাম, ব্র্যাকেটটাকে শেষ করে সেমিকোলন দিলাম। তাহলে যদি আমি এই ফরম্যাট স্পেসিফায়ারটাকে যদি আমি মেনশন না করতাম, তাহলে প্রিন্টএফ বুঝতে পারতো না যে তুমি কোন টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে চাইছো, বা প্রিন্টএফ কোন ফাংশন কোন ভ্যালুটাকে সে ডিসপ্লে করতে চাইছে বা করছে। তাহলে আমাকে প্রিন্টএফ ফাংশন বা স্ক্যানএফ ফাংশন দিয়ে যখন আমরা কোনো কিছু রিড করি বা ডিসপ্লে করি, তার জন্য কিন্তু আমাকে যে টাইপের ভ্যালুকে আমি রিড বা রাইট করছি তার টাইপটা কিন্তু আমাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে বাই ইউজিং ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাটটা কার ফরম্যাট? না আমার ডেটার কি ফরম্যাটটা, ডেটা আমার কোন ফরম্যাটে আছে, সেটা ইন্টিজার না সেটা ফ্লোট না সেটা ক্যারেক্টার। এটাকে অনেক সময় আবার বলা হয় ফরম্যাট স্ট্রিং, এটাকে অনেক সময় বলা হয় ফরম্যাট স্ট্রিং। ওকে, তাহলে এখন আমার কিন্তু প্রিন্টের ফাংশন, সে কিন্তু এটার ভ্যালুটা 5, তাকে আমাকে আমার যে কনসোল আছে বা যে আউটপুট স্ক্রিন আছে সেই আউটপুট স্ক্রিনে কিন্তু আমাকে 5টাকে ডিসপ্লে করে দেবে। আমি যদি বলতাম যে আমার একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল আছে, ফ্লোট বি ইকুয়ালস টু 5.6, আমি হয়তো বি এর ভ্যালুটাকে ডিসপ্লে করব, তখন কিন্তু আমাকে অবশ্যই স্পেসিফাই করতে হতো পার্সেন্টেজ এফ, যাতে প্রিন্টএফ বুঝতে পারে যে সে কোন টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে চাইছে। ওকে, তো আমরা চলে আসি একটু কম্পাইলারে, আমরা একটা অনলাইন কম্পাইলারে চলে আসি। ধরে নাও আমার কাছে ইন্টিজার এ আছে, আমি এখানে এটার ভ্যালুটাকে ডিসপ্লে করব বাই ইউজিং প্রিন্টএফ স্টেটমেন্ট। আমি লিখেছি এখানে পার্সেন্টেজ ডি দিয়ে আমি এটাকে ডিসপ্লে করেছি, ভেরি গুড, আমার তো ডিসপ্লে করবে এর ভ্যালুটা। আমি এটাকে রান করছি, রান করলে আমাকে দেখাচ্ছে 5। আমার এখানে কোনো ভ্যালু নেই, আমি এখানে এজ ইকুয়াল টু 5 করি, আমি এখানে এজ ইকুয়াল টু 5 করি, যে আমি তোমার এবার ডিসপ্লে করছি, রান করছি, এবার আমাকে দেখাচ্ছে 5, তাই তো? ভেরি গুড। এবার আমি পার্সেন্টেজ ডিটার পরিবর্তে আমি এখানে হয়তো পার্সেন্টেজ আই করলাম, আমাকে বলো তো এটা রান করবে কি করবে না? করবে না। করবে না স্যার, করবে না। সবাই বলছো করবে না, সবাই বলছো করবে না, হ্যাঁ স্যার। সবাই বলছো করবে না, বেশ, সবাই বলছো করবে না, বেশ, দেখি তো রান করবে স্যার। করবে, ও বলছে আবার করবে, বেশ দেখো তো করছে কিনা। রান করলাম, করছে, করবে স্যার। করছে, না স্যার
দেখো করবে বলছে, করবে স্যার। হ্যাঁ স্যার এই যে করছে। এই যে করছে, তাই তো হ্যাঁ হ্যাঁ করছে, করছি। ঠিক আছে। তাহলে আমার পার্সেন্টেজ ডি আর পার্সেন্টেজ আই এর মধ্যে তাহলে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স আছে? স্যার আমরা আই দিয়েও ডিসপ্লে করতে পারি, আইটা একটা ফর্ম্যাট স্পেসিফায়ার ইন্টের জন্য, আর আমার পার্সেন্টেজ ডিটাও হচ্ছে একটা ফর্ম্যাট স্পেসিফায়ার ইন্টের জন্য, ঠিক আছে, ক্লিয়ার? এবার ধরে নাও আমার এর মধ্যে একটা নাম্বার আছে, ধরে নাও 17 ফর এক্সাম্পল। আমি তোমাকে বললাম যে এই 17 নাম্বারটাকে তোমাকে অক্টালে কনভার্ট করতে হবে। 17টা কি নাম্বার? ডেসিমেল নাম্বার। তোমাকে বললাম যে এই 17 নাম্বারটাকে তোমাকে অক্টালে কনভার্ট করতে হবে। কেমন করে করবে? কেমন করে করবে? 17 নাম্বারটাকে তুমি কি করে অক্টালে কনভার্ট করবে? আমার ডেসিমেলে দেওয়া আছে, 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করতে হবে, অনেক কিছু করতে হবে, তাই না? অনেক কিছু করতে হবে, অনেক লজিক অ্যাপ্লাই করতে হবে, তবে তোমার অক্টাল হবে, হবে তো? অনেক কিছু লজিক অ্যাপ্লাই করে আমাকে অক্টাল করতে হবে, তাই না? হবে তো? ইয়েস অর নো? আমার কাছে ডেসিমেল নাম্বার তোমার Yes. দেওয়া আছে 17, আমি তাকে অক্টালে কনভার্ট করব, তো আমার 8 দিয়ে ভাগ করবে স্যার। তো যেটা আমরা জানি যে 17কে অক্টালে কনভার্ট করতে গেলে 17টা আমার ডেসিমেল নাম্বার, তাকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? 8 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তো 8 দিয়ে ডিভাইড করছি, 8 2 16, 1 থাকে রিমাইন্ডার, তাহলে আমার এখানে কত আসছে অক্টালে? 21, তাই না? 21 আসছে, দেখো 21 অফ 8। তাহলে আমরা এই 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 প্রোগ্রামটা কীভাবে করতে পারবো? না আমাদের অনেক বড় কোড লিখতে হবে, তাই না? এটা করতে গেলে আমাকে অনেক বড় একটা কোড লিখতে হবে, তাই তো? ডেসিমেল টু অক্টাল কনভার্সন করতে গেলে হবে তো? ইয়েস অর নো? হবে, Yes. করতে হবে, কারণ আমাকে তো লজিকটাকে তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তবে তো আমার কাজ করবে, তাই না? তাহলে আমার 17 আমি ইনপুট দেবো, আমাকে 21 আমাকে আউটপুট দেবে অক্টালে। তো সেই কাজটা দেখো আমি সিম্পলি দেখো আমি এখানে লিখছি প্রিন্টে পার্সেন্টেজ আই না করে লিখছি পার্সেন্টেজ ও দিয়ে লিখছি, এটাকে ডিসপ্লে করলাম, দেখো তো 21 আসছে কিনা? আসছে? হ্যাঁ স্যার আসছে। আসছে? তাহলে পারছি করতে? কোনো লজিক ছাড়াই করতে পারছি? তাহলে পার্সেন্টেজ ও আমরা আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার দেখলাম, পার্সেন্টেজ ওটা হচ্ছে আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার, যে কি করলাম এটা থ্রু দিয়ে আমরা কি করলাম, টু ডিসপ্লে অক্টাল নাম্বার ইকুইভ্যালেন্ট টু ডেসিমেল নাম্বার, তাই না? তাই তো করলাম, আর ডেসিমেল নাম্বারে আমরা ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটাকে ডিসপ্লে করতে পেরেছি, এক লাইনে কোড লিখে পেরেছি তো করতে, তাই তো? ইয়েস অর নো? পেরেছি? করতে Yes, পেরেছি sir. আমরা। এবার তোমাকে বললাম যে ধরে নাও আমার কাছে একটা ডেসিমেল নাম্বার আছে, ধরে নাও সাপোজ ডেসিমেল নাম্বারটা হচ্ছে তোমার কাছে, সাপোজ ধরে নাও তুমি লেটসে 29। আমি তোমাকে বললাম যে এই ডেসিমেল নাম্বারটাকে তোমাকে হেক্সা ডেসিমেলে কনভার্ট করতে হবে, তোমাকে কনভার্ট করতে হবে, ওকে? তাহলে 29 অফ 10কে যদি আমরা হেক্সে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হয় অ্যাকচুয়ালি? কি করতে হয় বলো? আমরা কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ করব, তাই তো? 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 16 একে 16 কি পড়ে আছে? 13 পড়ে আছে। তাহলে আমরা এই 13কে তো আমরা তো হেক্সে তো আর 13 বলতে পারি না, আমরা কি বলি 13টাকে? আমরা কি বলি হেক্সে? বলো কি বলি? Sir, C, sir. হ্যাঁ বলো ডি বলি, C, sir. এই সি বলি, ডি বলিস। তাহলে 10 তোমার এ, তাই না? 10কে তো আমরা এ বলি, 11কে আমরা বি বলি, 12কে আমরা সি বলি, 13কে আমরা ডি বলি, আর 14কে আমরা বলি ই, আর 15কে আমরা বলি এফ, তাই না? তাহলে ডি বলতে পারছি, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে? 1D আসবে অ্যান্সার হেক্সে। সেটা কি করে করব আমরা এখানে? পার্সেন্টেজ এক্স মনে হয়। পার্সেন্টেজ এক্স মনে হয় কেন? HX স্যার HX এইচএক্স, ও বলছে এইচএক্স বলছে, বেশ এক্স স্যার। এক্স, বেশ আমি ও পার্সেন্টেজ এক্স, ভেরি গুড অ্যান্সার, পার্সেন্টেজ এক্স দিলাম। দিয়ে আমি এখন দেখো আমার এখানে নাম্বারটা কি দিয়েছিলাম, আমি এখানে কনসিডার করে কি বলছিলাম? 29, তাই না? 29, তাই তো? ওই দেখো রান করছি, আসছে 1D স্যার আচ্ছা আসছে। এবার স্যার এই ডিটা স্যার স্মলে আসছে কেন? স্যার ডিটা স্মলে আসছে কেন?
এক্সটাকে ক্যাপিটাল দিলে কি স্যার ডিটাও কি স্যার ক্যাপিটালে আসবে? এক্স্যাক্টলি, এক্সটাকে তুমি ক্যাপিটাল করে দাও, তোমার ডিটাও ক্যাপিটালে চলে আসবে। দেখো এসছে, ঠিক তো? হচ্ছে, কাজ হচ্ছে। তাহলে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কত কি করতে পারি বোঝা গেল। নর্মাল পার্সেন্টেজ ডি তো সবাই জানে, পার্সেন্টেজ এফ তো সবাই জানতাম, আমরা এক্স আর ওটা জানতাম। ওকে, ক্লিয়ার? ফরম্যাট স্পেসিফায়ার ক্লিয়ার সবার কাছে? কিন্তু স্যার, স্যার আবার কোথায় কিন্তু আসছে বলো? মানে কিন্তু না, তাহলে মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যেমন হ্যাঁ এখানে হ্যাঁ যদি আমরা হ্যাঁ ডেসিমেল থেকে হ্যাঁ কনভার্ট করছি, হুম, তো যদি আমাদের অক্টাল থেকে কনভার্ট করতে বলা হয় এইটা সেক্ষেত্রে এইটাই এইটাই হচ্ছে বাঙালিদের সব থেকে বড় দোষ। ঠিক আছে, বাঙালিরা কি কি জানো তো, যখনই তারা বসতে চায় না, তারা বলে যে এবার একটু এবার শুতে চাই আমি। হ্যাঁ, ব্যাপারটা সেরকম। আমি তোমাকে সহজ ভাষায় এক লাইনে তোমাকে ডেসিমেল থেকে হেক্সে কনভার্ট করে দিলাম, বা ডেসিমেল থেকে তোমাকে অক্টালে করে দিলাম, তোমার কিন্তু মন শান্তি হলো না। তুমি এখন মনে হচ্ছে যে না আমি এবার শোবো কেমন করে। তো শুতে গেলে আমাকে এবার ধরে নাও একটা ম্যাট পাততে হবে, একটা বিছানা করতে হবে, তারপর তো শুতে হবে। তো তার জন্য আমাদের কি দরকার? লজিক দরকার। তো সেটা আমরা সিটা শিখবো, তখন সেখানে আমরা লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি আমাদের তৈরি হবে। আমি তখন তোমাকে দেখাবো কি করে লজিক দিয়ে আমরা বাকি কাজগুলো করতে পারি। সব তো আর এইভাবে হয় না বসে বসে, তাই না? তাহলে তখন আমরা দেখবো যে কি করে লজিক দিয়ে আমরা ডেসিমেল থেকে বাইনারি করতে পারি, কি করে আমরা ডেসিমেল থেকে হেক্স করতে পারি, বা আদার্স যে কনভার্সনগুলো আমরা তখন লজিক ইউজ করে কাজ করব। যেটুকু আমার এখতিয়ারের মধ্যে ছিল সেটুকু আমাকে তোমাকে দেখালাম, যে দুটো সিম্পল ফরম্যাট স্পেসিফায়ারকে চেঞ্জ করে কি করে আমরা ডেসিমেল টু অক্টাল বা ডেসিমেল টু আমরা হেক্সাডেসিমেল করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? আমার আমার কথা বলার মানে রিজনটা বুঝতে পারলে সবাই কি বলতে চাইলাম আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা হ্যাঁ স্যার। আসবো আস্তে আস্তে, আমরা আসবো। আমি প্রথম দিনই বলেছি যে আমরা গাছে আস্তে আস্তে ওপর দিকে উঠবো, তাহলে কিন্তু আমরা পড়বো না। আর যদি লাফিয়ে উঠতে যাই গাছে, তাহলে কিন্তু পড়ে যাব। ঠিক আছে, তো পড়ে গেলে হবে না, আমাকে গাছের নিচ থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠতে হবে। তো আমরা এখন গাছে উঠছি আস্তে আস্তে। হ্যাঁ, গাছে উঠবো, একদিন তো গাছে উঠবোই। ঠিক আছে, সেই দিনটার জন্য ওয়েট করতে হবে, সেটা সময় বলবে। চলো, তো যাই হোক, তো এরপরে আমরা ডিফারেন্ট ফরম্যাট স্পেসিফায়ারের কনসেপ্ট আমরা দেখলাম। আমরা একটু কনস্ট্যান্ট নিয়ে কাজ করবো, এবার একটু কনস্ট্যান্টের কথা আমরা দেখবো। ওকে, কনস্ট্যান্ট এর মধ্যে অনেক কিছু কনসেপ্ট আছে কনস্ট্যান্টের মধ্যে, যে শুধুমাত্র আমরা যার ভ্যালুকে চেঞ্জ করতে পারি না, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। সেটা আমরা সবাই জানি যে কনস্ট্যান্টের ভ্যালু তোমার চেঞ্জ করা যায় না, যে যখন আমরা কোনো প্রোগ্রামকে এক্সিকিউশন করি, ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম বা অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম, আমরা কনস্ট্যান্টের ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি না। ঠিক, এটা অবশ্যই ঠিক, এটা আমি এগ্রি করছি, সবার সাথে এগ্রি করছি, আমরা সবাই নিশ্চয়ই এগ্রি করছি এই কনসেপ্টটাকে। কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আমরা এক কথায় বলতে পারি যে কনস্ট্যান্ট আর দ্য ফিক্সড ভ্যালু, তাই না? কনস্ট্যান্ট আর দ্য ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট আর দ্য ফিক্সড ভ্যালু দ্যাট নেভার চেঞ্জ, তাই না? বলতে পারি তো, দ্যাট নেভার চেঞ্জ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম, ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। ওকে, এটা আমাদের কনস্ট্যান্টের বেসিক ডেফিনেশনস। তো এবার যদি বলি যে কনস্ট্যান্ট কী কী টাইপের হয়, কনস্ট্যান্ট কী কী টাইপের হয়, কনস্ট্যান্ট কী কী টাইপের হয়, কত রকমের কনস্ট্যান্ট আছে সিতে, টাইপস অফ কনস্ট্যান্ট। আমাকে কনস্ট্যান্ট শিখতে গেলে আমাকে তার টাইপগুলোকে ফার্স্টে জানতে হবে, তবে তো আমরা বুঝতে পারবো যে কী কী টাইপের কনস্ট্যান্ট হয়। ফার্স্টে আমরা চলে আসি ইন্টিজার কনস্ট্যান্ট। ইন্টিজার, প্রথম টাইপটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। ওকে, কাকে বলা হবে ইন্টিজার কনস্ট্যান্ট? একটা এক্সাম্পল দাও দেখি আমাকে ইন্টিজার কনস্ট্যান্টের, একটা এক্সাম্পল দাও, কেউ একটা এক্সাম্পল দাও আমাকে। হ্যাঁ, 2, ভেরি গুড, 2 একটা ইন্টিজার কনস্ট্যান্ট, ভেরি গুড, 2। আর কি, আরও অনেক কিছু হতে পারে, বললে শেষ হবে না। 4, 6, যে 8। কোনো ইন্টিজার নাম্বারকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি, 1 1 1, তাই না? আমি ধরে বলছি হয়তো 1 2 3 4, হ্যাঁ, এক্সেট্রা, দ্যাট ইজ দ্য ইন্টিজার কনস্ট্যান্ট। তাহলে ইন্টিজার কনস্ট্যান্ট হচ্ছে নাথিং বাট এ ভ্যালু, তাই না? নাথিং বাট এ ভ্যালু কনসিস্টিং অফ digit or numbers. Integer constant is nothing but a value consisting of digit or numbers. এটা আমরা দেখেছি, প্রুভ করতে পেরেছি যে আমার কিছু ডিজিট রয়েছে বা কিছু নাম্বারস রয়েছে। এই ভ্যালুগুলো আমার চেঞ্জ হবে না,
যদি আমার প্রোগ্রামটা যখন এক্সিকিউশন চলবে আমার কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু তোমার চেঞ্জ হবে না, তাকে আমরা বলছি ইন্টিজার কনস্ট্যান্ট, মানে ইন্টিজার টাইপের যে কনস্ট্যান্ট ভ্যালু তাকে বলছি আমরা ইন্টিজার কনস্ট্যান্ট। ওকে, এবার এই ইন্টিজার কনস্ট্যান্টের ক্ষেত্রে আমার আরও তোমার 3 রকম টাইপের কনস্ট্যান্টের কনসেপ্ট চলে আসে। একটা হচ্ছে তার মানে তোমার দেখো বলতে পারি ডেসিমেল কনস্ট্যান্ট। নাম্বার 2 বলতে পারি অক্টাল কনস্ট্যান্ট। আর একটা বলতে পারি দেখো হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট। তাহলে ইন্টিজার কনস্ট্যান্টকে আমি আবার 3টে টাইপে ডিভাইড করলাম। একটা হচ্ছে ডেসিমেল কনস্ট্যান্ট, একটা হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট। তো ডেসিমেল কনস্ট্যান্ট কন্টেন্স ডিজিট ফ্রম 0 to 9, আমরা সবাই জানি সেটা। তো যেমন ধরুন আমি হয়তো আবার বলতে পারি যে আবার 400, 650 এক্সেট্রা, এই আমার ডেসিমেল কনস্ট্যান্ট। অক্টাল কনস্ট্যান্টের মধ্যে আমার কোন কোন ডিজিটগুলো থাকবে বলো? 0 to 7। 0 to 7। তাহলে আমার বলতে পারি তোমার দেখো 741 একটা অক্টাল কনস্ট্যান্ট, 123 একটা অক্টাল কনস্ট্যান্ট, 128 কি অক্টাল কনস্ট্যান্ট? ইয়েস অর নো? নো। ভ্যালিড নয়, এটা ইনভ্যালিড, কারণ আমার এখানে No, sir. 8 আছে। আমার 0 থেকে 7 পর্যন্ত তোমার প্রতিটা ডিজিট থাকবে অক্টাল কনস্ট্যান্টের মধ্যে। এবার আমি অক্টাল কনস্ট্যান্ট কিভাবে আমি চিনব? আমার ধরুন একটা 12 আছে, আর ধরে নাও আমার ধরুন তোমার ধরুন আমি একটা কোনো নাম্বার দেওয়া আছে, আমি কি দেখে বুঝবো যেটা আমার অক্টাল কনস্ট্যান্ট? আমার ধরুন একটা তোমার 012 আছে, একটা ধরুন 12 আছে, একটা ধরুন তোমার হয়তো 046 আছে, বা ধরুন একটা তোমার হয়তো 49 আছে। তো কোনটা আমার ডেসিমেল কনস্ট্যান্ট আর কোনটা আমার অক্টাল কনস্ট্যান্ট? স্যার প্রথমেরটা স্যার ডেসিমাল কনস্ট্যান্ট। বেশ, প্রথমটা ডেসিমেল কনস্ট্যান্ট, তারপরে সেকেন্ডেরটা স্যার অক্টাল, আবার ডেসিমাল হবে স্যার। তাহলে কি করে বুঝবো যে আমার, তার মানে তো এটা দেখো সবার মনে হচ্ছে আমাদের যে 12টা আমাদের ডেসিমেল কনস্ট্যান্ট হতে পারে বা অক্টাল কনস্ট্যান্ট হতে পারে, তাই তো? ইয়েস অর নো? মনে হচ্ছে সবার? স্যার হতে পারে। হতে স্যার। পারে। তাহলে অক্টাল কনস্ট্যান্টকে চেনার জন্য অক্টাল কনস্ট্যান্ট সবসময় প্রিসিডেড বাই জিরো। তাহলে কোনগুলো আমার অক্টাল কনস্ট্যান্ট? এই 012 মানে 012 আর হচ্ছে 046 হচ্ছে আমার অক্টাল কনস্ট্যান্ট, আর এই 49 আর 12টা হচ্ছে আমার ডেসিমেল কনস্ট্যান্ট। ক্লিয়ার? অক্টাল কনস্ট্যান্ট অলওয়েজ প্রিসিডেড বাই 0। ঠিক আছে? অক্টাল কনস্ট্যান্ট অলওয়েজ প্রিসিডেড বাই, আমাকে 0 দিয়ে স্টার্ট করতে হবে কোনো অক্টাল কনস্ট্যান্টকে। বোঝা গেল? এবার চলে আসবো হেক্সাডেসিমেল কনস্ট্যান্টের কনসেপ্টে। হেক্সাডেসিমেল কনস্ট্যান্টের মধ্যে আমার কি কি ডিজিট থাকবে? না 0 থেকে 9 থাকবে স্যার, আর কি থাকবে? না A থেকে F থাকবে স্যার, তাই তো? ইয়েস অর নো? তাহলে এক্সাম্পল দিতে পারি আমরা, আমি ধরো তোমার লিখছি হয়তো 2, বা ধরো তোমার হয়তো লিখলাম হয়তো 156, হ্যাঁ স্যার। পারি তো লিখতে? এবার তাহলে তোমার এই 2টার সাথে স্যার আমার তো ডেসিমেল 2টা তো স্যার ম্যাচ করে যাচ্ছে, আবার তো স্যার এই 2 এর সঙ্গে তোমার তো অক্টালটা তো ম্যাচ করে যাবে অনেকটা। অক্টাল ম্যাচ না করলেও, কারণ অক্টাল তোমার দেখো আগে 0 থাকবে, তাহলে আমার হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট আগে কি থাকবে? প্রিসিডেড বাই, কি দেখে আমরা বুঝবো এটা আমার হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট? প্রিসিডেড বাই 0x। হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট অলওয়েজ প্রিসিডেড বাই 0x। তাহলে যে কনস্ট্যান্টের আগে 0x দিয়ে যে কনস্ট্যান্ট তোমার শুরু হচ্ছে তাকে আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট। যে কনস্ট্যান্ট তোমার 0 দিয়ে শুরু হচ্ছে তাকে আমরা বলতে পারি অক্টাল কনস্ট্যান্ট। আর যেগুলো আমার নর্মালি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট দিয়ে কনস্ট্রাকশন হচ্ছে, দ্যাট ইজ দ্য ডেসিমেল কনস্ট্যান্ট। তাহলে ইন্টিজার কনস্ট্যান্ট তোমার 3 রকমের হয়। তো 3টে কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কোনটা কি ধরনের কনস্ট্যান্ট বলো? এই অক্টাল আর হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে খুব রেয়ারলি আমরা ব্যবহার করব, খুব রেয়ারলি আমরা ব্যবহার করব। ঠিক আছে? অক্টাল কনস্ট্যান্ট আর স্যার হেক্সাডেসিমেল এই কনস্ট্যান্ট। এক্সটাই কি স্যার আমাদের ফরম্যাট স্পেসিফায়ার? হ্যাঁ, তার রেসপেক্টে বলতে পারো, তার রেসপেক্টে তুমি বলতে পারো যে আমার এই এক্সটাই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, তার রেসপেক্টে বলতে পারো, না। বলতে কিন্তু ওকে স্যার, কারণ স্যার এটাতে স্যার সুবিধা হবে স্যার বুঝতে। হ্যাঁ, তাহলে তুমি স্যার তুমি 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 concept সেভাবেই বুঝতে মনে পারবে। রাখতে, তার মানে দেখো যদি তুমি যদি সেটাই বলো, তাহলে তো আমি তো এখানে 0 ব্যবহার করছি অক্টালের ক্ষেত্রে, তার 0 কি আমাদের ফরম্যাট স্পেসিফায়ার? আমার তো ও ফরম্যাট স্পেসিফায়ার, তাই না?
আমার তো জিরো ফর্ম্যাট হ্যাঁ স্যার, স্পেসিফায়ার হ্যাঁ। না, আমার তো ও ফর্ম্যাট স্পেসিফায়ার, তাই না? তো ঠিক আছে, তোমার যদি মনে থাকে এইভাবে যে এক্স দিয়ে আমরা হেক্সাডেসিমালে তোমার ফর্ম্যাট স্পেসিফায়ারটাকে মনে রাখবো, তো মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা প্রথম একটা কনস্ট্যান্টের কনসেপ্ট আমরা পড়লাম, ইন্টিজার কনস্ট্যান্ট। আমরা এবার সেকেন্ড টাইপের কনস্ট্যান্টের কনসেপ্টে আসবো, নাম্বার 2, ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্ট, একটা এক্সাম্পল দাও, ক্যারেক্টার কনস্ট্যান্টের একটা এক্সাম্পল দাও। স্যার পাই। বলো। পাই। পাই, পিআই, পাই লিখবো তো? পাই পাই ম্যাথমেটিক্যালি যে পাই। আমি কনস্ট্যান্ট মানে কিন্তু তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, আমি কিন্তু কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছি কিন্তু সেই ভ্যালুটা, এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে কিন্তু ক্যারেক্টার টাইপের ভ্যালু, যেটা যাকে আমি কনস্ট্যান্ট বলতে পারি। স্যার এ এ, এই তো হয়ে গেল এ এ। বি এ বি কেমন করে লিখবো এ বিটাকে? সিঙ্গেল single কোটের single মধ্যে, quote, সিঙ্গেল কোটের মধ্যে। তাহলে ক্যারেক্টার কনস্ট্যান্ট কন্টেন্স অনলি এ সিঙ্গেল ক্যারেক্টার। এটা কোনো সময় আবার বলা হয় সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাহলে ক্যারেক্টার কনস্ট্যান্ট কিন্তু অলওয়েজ কিন্তু আমার তার মধ্যে একটাই সিঙ্গেল ক্যারেক্টার থাকবে, এনক্লোজড উইদিন এ সিঙ্গেল কোট, এনক্লোজড উইদিন এ সিঙ্গেল কোট। তাহলে যদি আমাকে বলে, ধরুন কিছু কনস্ট্যান্টের কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, ধরুন এরকমভাবে, ধরুন আমার কিছু এক্সাম্পল দেওয়া আছে, ধরে নাও তোমার ধরনের শর্ট কোশ্চেন এসছে, তোমাকে বলেছে যে এটা কোন টাইপের কনস্ট্যান্ট তোমাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? ওকে, তুমি এখন পারবে ডিটারমাইন করতে কোন ধরনের কনস্ট্যান্ট? হ্যাঁ স্যার পারবো। তাই তো, পারবো তো, আমরা সবাই পারবো তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমার প্রথমটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট, সেকেন্ডটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, থার্ডটা হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট, ফোর্থটা হচ্ছে হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট, আবার ফিফথটা হচ্ছে আমাদের ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাহলে ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, একটাই ক্যারেক্টার থাকবে, আর সেটা কিন্তু অবশ্যই এনক্লোজ থাকবে উইদিন আ সিঙ্গেল কোট। ওকে, উইদিন আ সিঙ্গেল। কিন্তু আমি যদি বলি তোমাকে, ধরুন আমি তোমার 9কে লিখলাম সিঙ্গেল কোটের মধ্যে, তা বলো তোমাকে যে 9টা কি আমার ক্যারেক্টার কনস্ট্যান্ট হবে? ইয়েস অর নো? নো নো স্যার। স্যার। হ্যাঁ স্যার হবে হবে স্যার করা যাবে স্যার, হ্যাঁ, আমি তো এখানে সিঙ্গেল করা যাবে। সিঙ্গেল কোড Single দিয়ে আমি quote যা মধ্যে লিখছি, সিঙ্গেল কোড দিয়ে আমি যা লিখবো, সিঙ্গেল ক্যারেক্টারে যা লিখবো, সবই আমার ক্যারেক্টার কনস্ট্যান্ট, ঠিক আছে? সিঙ্গেল কোড দিয়ে আমি যা সাব ব্যাংক যা লিখবো, সবই কিন্তু আমার ক্যারেক্টার কনস্ট্যান্ট। ওকে, আমার সিঙ্গেল ক্যারেক্টার থাকবে। দেখো ইন্ডিভিজুয়ালি কিন্তু যদি আমরা ভাবি, 0 কিন্তু একটা ক্যারেক্টার, যদি আমরা তোমার সিঙ্গেল কোডের মধ্যে যদি লিখি, 1 একটা ক্যারেক্টার কিন্তু যদি আমরা সিঙ্গেল কোড দিয়ে লিখি, আর যখন তুমি সিম্পলি যখন 1 লিখবে, তখন সেটা একটা নাম্বার বা ডিজিট। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভ্যালিড ক্যারেক্টার কনস্ট্যান্টের কিছু এক্সাম্পল, ভ্যালিড ক্যারেক্টার কনস্ট্যান্ট। ওকে, নাম্বার 3, স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট বলো, এক্সাম্পল বলো, একটা স্ট্রিং কনস্ট্যান্ট একটা এক্সাম্পল বলো। কোন একটা ওয়ার্ড যেমন সিকোয়েন্স I'm a অফ boy. ক্যারেক্টার, যেখানে আমার সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, কিন্তু একটা কি রুলস বলবো এখানে অ্যাডিশনালি, এনক্লোজড উইদিন আ ডাবল কোট ডাবল কোট, Double quote. এনক্লোজড উইদিন আ ডাবল কোট। যেটা মনে থাকবে যে কাকে দেখে আমরা কি করে বুঝতে পারবো কোনটা আমাদের স্ট্রিং কনস্ট্যান্ট। যেমন ফর এক্সাম্পল, ধরুন একটা মেসেজ, ধরুন তো হ্যালো, কিন্তু শুধু হ্যালো থাকলে হবে না, আমাকে ডবল কোটের মধ্যে যদি এনক্লোজ থাকতে হবে, তো তখন কিন্তু এটা একটা স্ট্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, ধরো তোমার লিখছে, ধরো তো প্রোগ্রামিং বা প্রোগ্রাম, আমার কিন্তু এনক্লোজ দেখো করা আছে ডবল কোটেশনের মধ্যে, দ্যাট ইজ আ স্ট্রিং কনস্ট্যান্ট। তোমাদের নাম ধরে নাও, আমি ধরো লিখলাম হয়তো বিমল, স্ট্রিং কনস্ট্যান্ট, কালেকশন অফ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স এনক্লোজড উইদিন আ ডাবল কোট। তো এটা হচ্ছে ভ্যালিড কিছু স্ট্রিং কনস্ট্যান্টের এক্সাম্পল। ওকে, এবার চলে আসবো আমরা নাম্বার 4, রিয়েল কনস্ট্যান্ট। রিয়েল কনস্ট্যান্ট, এক্সাম্পল বলো রিয়েল কনস্ট্যান্ট। স্যার 0.1 হ্যাঁ, to 3.14
বেশ, এক্সাম্পল। আরে বাবা, রিয়েল কনস্ট্যান্ট মানেই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, মানে অনেকটা এরকম যে রিয়েল কনস্ট্যান্ট তার মধ্যে কি থাকে না একটা ডেসিমেল পয়েন্ট থাকে আর কিছু ফ্র্যাকশন, কিছু ভ্যালু থাকে, ঠিক আছে? 0.14, 3.14 বা 5.16 সবই হচ্ছে আমাদের কিন্তু ভ্যালিড রিয়েল কনস্ট্যান্ট। এই রিয়েল কনস্ট্যান্টকে আমরা আর একটা নামে ডাকতে পারি, দ্যাট ইজ অলসো কল্ড ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। আমি যদি বলতাম তোমাকে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো সমস্যা হতো না, কিন্তু ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের যে একটা নাম আছে রিয়েল কনস্ট্যান্ট, সেই নামটাকে ফ্যামিলিয়ার করার জন্য কিন্তু আমি নামটা এখানে লিখলাম রিয়েল কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালিড রিয়েল কনস্ট্যান্ট আমাদের সিতে। বোঝা গেছে? বোঝা গেছে? তো এই হচ্ছে টাইপস অফ কনস্ট্যান্ট। এবার প্রশ্ন হবে যে আমরা কি করে একটা কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করবো স্যার? হাউ টু ডিক্লেয়ার এ কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট, হাউ টু ডিক্লেয়ার এ কনস্ট্যান্ট, ডিক্লারেশন। একটা কনস্ট্যান্টের কীভাবে আমরা তাকে ডিক্লেয়ার করব। তো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করার জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি তার নাম কি? যে কিওয়ার্ডটা ব্যবহার করে কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করা হয় তার নাম কি বলো? কোন কিওয়ার্ড ব্যবহার করে আমরা কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি? তার নাম বলো। তার নাম হচ্ছে CONST। তার নাম হচ্ছে CONST, মানে কনস্ট্যান্টের টি পর্যন্ত আছে, ঠিক আছে? কনস্ট্যান্টের টি পর্যন্ত আছে, তারপরে ANTটা নেই। এটা কিন্তু কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দেখে কিন্তু কম্পাইলার বুঝতে পারে যে তুমি একটা কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করেছো। তো কীভাবে ডিক্লেয়ার করবো না? ডিক্লারেশন তোমার যে প্রসিডিওরটা সেটা হচ্ছে যে ফার্স্ট আমাকে স্পেসিফাই করতে হবে কনস্ট্যান্ট CONST, তারপর আমাকে টাইপটাকে স্পেসিফাই করতে হবে। টাইপ যেমন তাকে কী বলছি? ডেটা টাইপ বলছি। ডেটা টাইপ ইকুয়ালস টু আমাকে এবারে স্পেসিফাই করতে হবে ভ্যালু। ওকে, কনস্ট্যান্ট, ডেটা টাইপ, দেন হচ্ছে ভ্যালু। যেমন যেমন সাপোজ ধরে নাও আমার এখানে একটা, আমি চাইছি যে এটাকে আমি কনস্ট্যান্ট করবো। আমি তোমাকে লিখছি এখানে CONST A ইকুয়ালস টু 29। আমি ধরো এটাকে তোমার ডিসপ্লে করছি কি দিয়ে? %D দিয়ে ডিসপ্লে করছি, কোনো সমস্যা নেই, ডিসপ্লে করে ফেলি। আসছে 29 চলে এসছে আমার। এবার তুমি কনস্ট্যান্টটাকে ডিক্লেয়ার করার পর তুমি তারপরে চাইছো এরকম একটা কোনো অপারেশনস করতে A ইকুয়ালস টু A+2, তুমি এটার সঙ্গে তুমি 2 অ্যাড করতে চাইছো, দিয়ে তুমি আবার এটাকে ডিসপ্লে করেছো। তা 29 + 2 31 হয়ে তোমাকে এখন 31 দেখানোর কথা। স্যার 29ই দেখাবে, কারণ ওটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। আমি এটাকে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে তাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। আমি কিন্তু A = A+2 করে কিন্তু তাকে আমি মডিফাই করার চেষ্টা করছি। স্যার এরর আসবে, আমাদের এরর আসবে। চলো দেখি, রান করি, কি আসছে। আমার দেখো যখন তাকে কনস্ট্যান্ট বানিয়ে দিয়েছি না, তখন সে কিন্তু একটা রিড অনলি ভেরিয়েবল হয়ে গেছে। এটা কিন্তু একটা রিড অনলি ভেরিয়েবল। সো আমরা A = A+Bটা A+2 কিন্তু আমি এখানে অ্যালাউ করতে পারি না, এখন কিন্তু অ্যালাউ করবে না, কারণ কনস্ট্যান্টকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। তার জন্যই এ কিন্তু কনস্ট্যান্ট, তার জন্যই কিন্তু এ কনস্ট্যান্ট। বোঝা গেল কি করে ডিক্লেয়ার করছি আমরা, কেন তার সিগনিফিকেন্সটা কি বোঝা গেল? যে আমরা কেন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবো যার ভ্যালু আমরা চেঞ্জ করতে চাইবো না। যখন আমি পরে কিন্তু তার ভ্যালুকে চেঞ্জ করতে পারবো যদি তোমার CONST দিয়ে কোনো ডিক্লেয়ার করি কোনো ভেরিয়েবলকে। তাহলে হাউ টু ডিক্লেয়ার এ কনস্ট্যান্ট ভেরিয়েবল। হ্যাঁ স্যার এটা আরেকবার বলবেন স্যার, নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। হ্যাঁ, কোনটা বলবো বলো? এটা আরেকবার বলবো। স্যার ডিক্লারেশনটা একটু বলবেন। আমি একটা কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করবো, ধরো না আমি ধরো একটা কনস্ট্যান্ট টাইপের কোনো একটা ইন্টিজার ভ্যালুকে ডিসপ্লে করবো। আমি তখন কি লিখবো? CONST, আমার টাইপটা কি? ইন্টিজার, আমার ভেরিয়েবলটার নাম কি? A, তার মধ্যে ধরো না আমি 5কে স্টোর করে রাখলাম। আমি তাকে যদি অনলি রিড করি আমার কোনো সমস্যা হবে না, কিন্তু যদি কোনো আমি আপডেট অপারেশন করতে চাই, ধরো না আমার মনে হচ্ছে যে আমি এর মানটাকে হয়তো তোমার ধরো 5 ইনক্রিমেন্ট করবো, আমি হয়তো A = A+5 করতে চাইছি। আমি কিন্তু এটাকে তোমার কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিয়েছি। আমি প্রথমে তাকে বলে দিলাম যে আমি তো তোমাকে চেঞ্জ করবো না, পরে আমি কিন্তু আবার তোমার চেঞ্জ করার জন্য কিন্তু আমি আবার অ্যাটেম্প করছি। তার জন্য কিন্তু আমাকে একটা এরার শো করবে। কেন না? আমি যখনই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছি এটাকে, তখন সেটা কিন্তু হয়ে গেছে একটা রিড অনলি ভেরিয়েবল বা রিড অনলি ভ্যালু বা ভেরিয়েবল। তাহলে পরে কিন্তু তাকে আমরা শুধুমাত্র অনলি রিড করতে পারি, কিন্তু তাকে আমি কিন্তু কোনো মডিফিকেশনস করতে পারি না। আমি যখন ডিসপ্লে করি এটাকে, আমার কিন্তু একটা এরার শো করবে, আমার কিন্তু একটা এরার শো করবে এখানে।
তার কারণটা হচ্ছে আমি এখানে তোমার কনস্ট্যান্ট দিয়ে তাকে ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ডিক্লারেশন, তার ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না কোনোভাবে। ঠিক আছে, তাহলে কেন কেন বললাম আমরা কনস্ট্যান্ট, সেটা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে একটা ভ্যালু যেটা চেঞ্জ হয় না আমার ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। আমরা ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্টের কনসেপ্ট আমরা দেখলাম। তাহলে এখন যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো তো? ইয়েস অর নো? ভেরিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে বলে, আমরা এখন ডিফারেন্সিয়েট করতে পারবো এটার ডিফারেন্সটা। আমরা অ্যাটলিস্ট 3-4টে ডিফারেন্স লিখতে পারবো ভেরিয়েবল কনস্ট্যান্ট দিয়ে। তার ডেফিনেশনস বলবো ফার্স্টে, তারপর তার টাইপ বলবো, ভেরিয়েবলের টাইপ বলবো, কনস্ট্যান্টের টাইপ বলবো, কী করে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় সেটাও দেখাবো, ডিক্লারেশন বলবো, আমি কনস্ট্যান্টের ডিক্লারেশন বলবো। আর যদি আমাকে একটা ছোটো প্রোগ্রাম করতে বলে, তার ছোটো একটা প্রোগ্রামও লিখতে পারবো, তাই না? এটা এর রেসপেক্টে পারবো তো, তাই তো? আর হোয়াইল বা ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম, যার ভ্যালু তোমার চেঞ্জ হয়, দ্যাট ইজ দ্য ভেরিয়েবল। আর যার ভ্যালু চেঞ্জ হয় না ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম, তাকে আমরা বলছি কনস্ট্যান্ট। করতে পারি, আমরা ডিফাইন করতে পারি এইভাবে, ডিফারেন্স বলতে পারি। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, তার সাথে আমরা পড়লাম ডেটা টাইপ আর ফরম্যাট স্পেসিফায়ার আর তার স্পেস রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে কনসেপ্টটা যেটা আজকে পড়লাম? সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ স্যার। আমরা আরেক রকম ভাবে কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি, সেটা আমি এখানে দেখাচ্ছি। জাস্ট লাস্ট কনসেপ্ট আমাদের, সেই কনস্ট্যান্টটাকে ডিক্লেয়ার করার যে আরেকটা যে প্রসিডিওর, তার নাম হচ্ছে হ্যাজ ডিফাইন। আমি লিখলাম হ্যাজ ডিফাইন পাই ইকুয়ালস টু 3.14। ওকে, হ্যাজ ডিফাইন পাই ইকুয়ালস টু 3.14। পাই ইকুয়ালস টু দেওয়া যাবে না, এখানে পাইয়ের পর স্পেস দিয়ে আমাকে 3.14 লিখতে হবে। আর হ্যাজ ডিফাইন স্টেটমেন্টের পরে কিন্তু কোনো সেমিক্লোন হয় না। ঠিক আছে, আমরা কোনো কনস্ট্যান্টকে ডিফাইন করি, এটাকে কনস্ট্যান্ট না বলতে, এটা অনেক সময় বলা হয় ম্যাক্রো, আমরা পরে আসবো ম্যাক্রো কনসেপ্টে। আমি ধরো এখন এখানে কী করছি, পাইটাকে ডিসপ্লে করছি। আমি দেখো পাইটা আমার মধ্যে কী টাইপের ভ্যালু আছে, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আছে, তাহলে আমি এখানে কী দিয়ে ডিসপ্লে করবো? পার্সেন্টেজ এফ দিয়ে ডিসপ্লে করবো, তাই না? ইয়েস অর নো? তাই তো? আমি যখন ডিসপ্লে করছি দেখো, তাহলে আমাদের কী দেখানোর কথা, এটা আউটপুট কী আসবে? আমি এখানে পাইটাকে ডিসপ্লে করছি, এ নয় কিন্তু পাইকে ডিসপ্লে করছি। আমার ভেরিয়েবলের নাম কি? পাই। তার ভ্যালু কি আছে? 3.14, যেটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। আমি পাইটাকে এখন ডিসপ্লে করছি পাই বলে। আমাকে কি আসবে রেজাল্ট? বলো কি আসবে? 3.14 শো করবে, তাই না? 3.14 শো করবে, দেখো আসছে 3.14 শো করছে। হ্যাঁ স্যার, কনস্ট্যান্ট তো মানে সেটা চেঞ্জ হবে না, তাই না? তাহলে আমরা একটা কনস্ট্যান্টকে কিন্তু তোমার দেখো আমি হ্যাজ ডিফাইন দিয়েও আমি ডিক্লেয়ার করতে পারি, তাই তো? এই হ্যাজ ডিফাইনে কিন্তু অনেক পারপাস আছে, আমি সেগুলো আসবো, আমি 1 বাই 1 আমি যে পারপাসে আসবো হ্যাজ ডিফাইনের, সেটা আমরা পড়বো পি পয়সা ডিরেক্টিভ যখন পড়বো তখন আমি সেখানে বলবো। এই যে হ্যাজ যে বলছি আমরা, এই যে হ্যাজ ইনক্লুড, এগুলো কিন্তু সব পি পয়সা ডিরেক্টিভ। হ্যাশটাকে পি পয়সা ডিরেক্টিভ বলা হয়, হ্যাজ ইনক্লুড, হ্যাজ ডিফাইন। ওকে, আমি তোমার এটাও দেখেছিলাম আগের দিনে যে হ্যাজ ইনক্লুড এসটিডি আইও ডট এইচটাকে আমরা ধরুন এখানে সিঙ্গেল কোটেশন, আমরা এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা ট্যাগ ইউজ না করে আমরা ডবল কোট দিয়েও করতে পারি, তাই তো? দেখেছিলাম তো এটা আগের দিনে, তাই তো? এটা তুমি এখন রান করি, কি আসবে? এটা যদি আমরা রান করি কি আসবে? এরারস আসবে না আউটপুট আসবে? এরারস আসবে না আউটপুট আসবে? এরার আসবে বলছে, তাই তো? সবাই বলছো, সবাই এগ্রি করছো এরার আসবে? সবাই এগ্রি করছো এরার আসবে? না স্যার, এরার আসবে না স্যার, আগের দিন করে দেখেছি। আগের দিন আমরা দেখেছিলাম আমরা এটা, আমি তার সঙ্গে এটাকে অ্যাড করলাম আজকে জাস্ট। এটা এরার আসবে না, এটা কিন্তু আমাদের রান করে যাবে, দেখো রান করে যাচ্ছে, তাই না? রান করে যাচ্ছে, তাই তো? এবার ধরে নাও আমি যেহেতু তোমাদের 3.140000 আসছে, যদি আমি চাই যে এই 14 পর কোনো জিরো আমি দেখাবো না, এই এফ এর আগে 0.2 অ্যাড করে দেবো স্যার। এফ এর আগে 0.2 অ্যাড করে দেবো, ভেরি গুড।
তাহলে পয়েন্ট ডট টু, অপারেটর ইউজ হচ্ছে। আমি এখানে দেখো রান করছি, আসছে আর জিরোগুলো আসছে। তাহলে এই ডটের পরে তোমার টু মানে কি, আমি তোমার 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত দেখাতে চাইছি। আমি যখন 3 করতাম তাহলে আমার একটা জিরো আসতো, তাই না? আমি যখন 3 করতাম আমার একটা জিরো আসতো, তাই তো? এসছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমরা আমরা হ্যাশ ডিফাইনে কি কাজ আমরা বুঝতে পারলাম, যে হ্যাশ ডিফাইন দিয়ে আমরা কোনো কনস্ট্যান্টকে আমরা ডিক্লেয়ার করে রাখতে পারি। যেমন ধরো না, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই হ্যাশ ডিফাইনের। ধরো না হ্যাশ ডিফাইন A5, ওকে, আমি আবার লিখছি হ্যাশ ডিফাইন B6, ওকে। আর মেন ফাংশনের মধ্যে আমি তোমার এখানে ডিফাইন করছি ইন্টিজার C ইকুয়ালস টু A প্লাস B, ওকে। আমি এখন সিটাকে ডিসপ্লে করলাম, ওকে। আমি এখন সিটাকে ডিসপ্লে করছি, পার্সেন্টেজ ডি, আমি এখন সিটাকে ডিসপ্লে করছি। বলো তো কি আউটপুট আসবে? বলো। স্যার 6 আছে, 6। 6 আসবে। আমি তো যোগ করেছি তো, তাহলে 6 কেন আসবে? স্যার 11 11 আছে, 11 আসছে আসছে 11 আসছে। তো আমরা হ্যাশ ডিফাইন দিয়ে কাজ করতে পারছি তো, আমরা হ্যাশ ডিফাইন দিয়ে কাজ করতে পারছি আমরা। হুম হ্যাঁ স্যার। স্যার হুম স্যার হ্যাশ ডিফাইনের পারপাসটা একটু একবার বলবেন? হ্যাশ ডিফাইনের পারপাস হচ্ছে টু ডিফাইন এ ম্যাক্রো, টু ডিফাইন এ কনস্ট্যান্ট অর টু ডিফাইন এ ম্যাক্রো, ওকে। টু ডিফাইন এ কনস্ট্যান্ট অর টু ডিফাইন এ ম্যাক্রো, আমরা তখন হ্যাশ ডিফাইন ব্যবহার করি তার রেসপেক্টে, তার জন্য আমরা হ্যাশ ডিফাইন ব্যবহার করি। যদি আমরা ম্যাক্রো কনসেপ্ট আমরা পরে দেখবো। মানে স্যার আমরা আগে যেটা দেখছিলাম যে ওখানে আমরা কনস্ট্যান্টকে দিয়ে কোনো রকম ধরুন অ্যাডিশন বা এগুলো করতে পারছিলাম না, তো হ্যাশ ডিফাইন দিয়ে করলে আমরা সেগুলো করতে পারবো। না, কে বলেছে পারবো করতে? এখানে এই যে a প্লাস b করা, আমি তো অ্যাড করে তো সি এর মধ্যে রাখছি, আমি কি এটা করতে পারবো? দেখো তো, ইন্টিজার, আমি ধরো এখানে কিছু লিখলাম না, ধরো আমার ধরো এখানে হ্যাশ ডিফাইন একটা নেই, তোকে ধরো শুধুমাত্র A5 আছে, A5 আছে, ঠিক আছে। দেখো আমি ধরো লিখছি A ইকুয়ালস টু A প্লাস 5, ঠিক আছে। আমি এখানে তোমার ধরো এটাকে ডিসপ্লে করছি, ওকে। দেখো রান করছি, 5 হবে স্যার। কি আসবে? কেন কেন 5 হবে? আমি তো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি, আমি কি তাকে চেঞ্জ করতে যাচ্ছি? তাহলে হচ্ছে পারছি, আমি আপডেট করতে পারছি তাকে, বা কোনো রকম মডিফিকেশনস করতে পারছি? না না না। পারছি না, এরর দেখাচ্ছে। এটাই তো কনস্ট্যান্টের পারপাস, তাই না? এটাই তো পারপাস কনস্ট্যান্টের, ঠিক আছে। আর একটা কনসেপ্ট আমি দেখাই, ছোট্ট করে একটা কনসেপ্ট দেখাই, লাস্ট কনসেপ্ট। ভালো লাগছে তো? ইন্টারেস্টিং লাগছে? হুম হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ইয়েস স্যার। ধরে নেওয়া যাক আমি এখানে লিখলাম যে সিএসটি দিয়ে লিখলাম প্রিন্টএফ, তারপরে লিখলাম গুড নাইট, ওকে। সিএসটি প্রিন্টএফ গুড নাইট, ওকে। কিন্তু এখানে লিখেছি সিএসটি, ওকে। এবার রান করে দেখি রান করছে কিনা, দেখো তো। করেছে স্যার, বাট স্যার এখানে সিএসটিটা কি জন্য দেওয়া মেনের ভিতরে? এটা নাম একটা, আমি সিএসটিকে ডিফাইন করে রাখলাম যে আমি যেখানেই সিএসটি ব্যবহার করব, আমি যতবার সিএসটি লিখবো আমার এই প্রোগ্রামের কোডের মধ্যে, ততবার আমাকে দেখাবে গুড নাইট করে আমাকে দেখাবে, ঠিক আছে। আমি যতবার সিএসটিকে ডিফাইন করে রাখবো ততবার আমাকে গুড নাইট করে আমাকে দেখাবে। তাহলে আমি এটা এন্টার দিতে পারছি না, এটা দেখো হবে সিএসটি, দেখো 3বার লিখেছি তো। আমি এখানে একটা স্ল্যাশ এন করে দিলাম, হ্যাঁ, লাইনটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এটা স্ল্যাশ এন করে রাখলাম, হ্যাঁ। ওকে স্যার। এবার দেখো রান করছি, দেখো, তাই না? কেমন একটা ম্যাজিক হয়ে গেল না? স্যার হ্যাঁ স্যার। গুড নাইট, স্যার গুড নাইটের আগে যে স্যার স্ল্যাশটা দিলেন স্যার ওটার কি কাজ? এটা লাইনটাকে তোমার চেঞ্জ করছে, দেখো আমি তোমার দেখো না না দিয়ে করছি একবার, দেখো তাহলে বুঝতে পারছো তুমি কি কাজটা কি করছে, কি দেখাচ্ছে, পাশাপাশি দেখাচ্ছে গুড নাইটটা, তাই না? আমি তোমার কি বললাম, তোমার প্রত্যেকবার প্রিন্ট টেপে ডিসপ্লে করবো গুড নাইটকে, আমি একটা করে লাইনটাকে চেঞ্জ করবো, স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, ওকে। আমি এবার দেখো রান করছি, তাহলে কি হবে, আমাকে 3টে লাইনে দেখাবে, ওকে।
স্যার হ্যালো। বলো ওকে স্যার। বলো। হ্যাঁ স্যার বলছি তাহলে সেমিকলনটা এই ক্ষেত্রে ডিফাইনে কেন হলো প্রিন্টএফ এর জন্য মানে ফাংশনটার জন্য? না, হ্যাঁ এক্স্যাক্টলি, প্রিন্টএফ ফাংশনে তোমার ডেফিনেশনস কি? না আমাকে প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হলে আমাকে কি লিখতে হয়? লাস্ট আমাকে সেমিকোলন দিতে হয়, মানে আমি সিএস এক্স্যাক্টলি। তাহলে আমার সিএসটিটাকে আমি তোমার এখানে সিএসটি কিন্তু একটা কনস্ট্যান্ট, আমি তাকে তোমার ডিফাইন করে রেখেছি যে সিএসটি মানে হচ্ছে প্রিন্টএফ গুড নাইট সেমিকোলন। আমি তোমার এখানে সিএসটিটাকে ইউজ করছি, তাহলে এই সিএসটির জায়গায় কিন্তু আমার এই যে কোডটা কিন্তু তোমার এখানে বসে যাবে, তাই না? এই সিএসটি জায়গাতে এই প্রিন্টএফ গুড নাইট, প্রিন্টএফ গুড নাইট, প্রিন্টএফ গুড নাইট। ওকে ওকে স্যার, ওকে স্যার, বোঝা গেল? এবার ধরে নাও, হ্যাঁ এবার ধরে নাও has define সাপোজ ধরে নাও ইটিসি। ওকে, ইটিসিকে আমি ডিফাইন করছি এখানে এরকমভাবে যে int main ওকে ডিফাইন করলাম, আর সিএসটির পরে আবার ডিফাইন করছি has define হয়তো মেকানিক্যাল এমিতে আমি তোমার এখানে ডিফাইন করছি রিটার্ন 0 ওকে সেমিকোলন, আর লাস্ট আমি ডিফাইন করছি হ্যাজ ডিফাইন হয়তো সিভিল, ঠিক আছে? আমি এখানে ডিফাইন করছি একটা ক্লোজিং ব্রেসেস। ওকে, ক্লোজিং ব্রেসেস দিয়ে আমি এখন এখানে ওকে, এটা জাস্ট ফর ট্রাই। ওকে, চলো দেখি, রান করলে ভালো আমরা শিখতে পারবো। হ্যাঁ, আমি হয় এখানে লিখছি ইটিসি, তারপরে লিখছি সিএসটি, তারপরে লিখছি মেকানিক্যাল, তারপরে পরের লাইনে লিখছি মেকানিক্যাল, তারপরের লাইনে লিখছি সিভিল। আবার দেখো এন্টারটা কাজ করছে না, সিভিল। ওকে, দেখি তারপর রান করে দেখি কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তারপরে বলছি কি করেছি আমি, ঠিক আছে? একবার রান করে দেখি। হ্যাঁ চলো, বোঝা গেল? হুম, হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে এরকম একটা ট্রিকি প্রোগ্রাম। তোমাকে বললো যে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে গুড নাইট মেসেজ উইদাউট ইউজিং মেন ফাংশন, তুমি এখানে কোডে কোথাও মেন ফাংশন ব্যবহার করেছো? না স্যার, করোনি। ডিফাইনের মধ্যে তুমি কিন্তু ডিফাইন করেছো, কিন্তু তুমি কিন্তু অ্যাজ সাচ কোনো মেন ফাংশন ব্যবহার করেছো? করোনি। না। তুমি কোনো প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছো গুণকে ডিসপ্লে করার জন্য? করোনি। তুমি কোনো হ্যাঁ স্যার, একটা প্রিন্টএফ যে লিখেছি সিএসটি এর পর ওটা তো ডিফাইন করেছি, আমি তো সিএসটি কে ডিফাইন করেছি। সিএসটি আমার কনস্ট্যান্ট, তাই না? সিএসটি আমার কনস্ট্যান্ট, তাহলে তুমি ডিফাইন করেছি। হ্যাঁ স্যার। তাই না? তাহলে এটা ভালো প্রোগ্রামটা, বোঝা গেল স্যার। কি করতে চাইছি? তাহলে হ্যাজ ডিফাইনের ম্যাজিকটা বুঝতে পারছো? কি করা যায় হ্যাজ ডিফাইন দিয়ে, কত কিছু করা যায়। ঠিক আছে? স্যার কোশ্চেনটা কি বললেন? রাইট এ সি প্রোগ্রাম টু ডিসপ্লে সাম মেসেজ উইদাউট ইউজিং মেন ফাংশন। কার্লি ব্রেসটা দিতে হবে স্যার? হ্যাঁ, তো আমাকে পুরো স্ট্রাকচারটা আমাকে ডিফাইন করতে হবে না? পুরো স্ট্রাকচারটা আমাকে ডিফাইন করতে হবে। আমি যদি কার্লি ব্রেসেস না দিই আমার কি কোডটা শেষ হবে? মানে আমি অ্যাজ সাচ এমন করতে চাইছি যে আমি ডিরেক্টলি কোনো মেন লিখছি না, কোনো প্রিন্টএফ লিখছি না, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আমি লিখছি ওই কনস্ট্যান্টের থ্রু দিয়ে, তাই না? আমি কনস্ট্যান্টের থ্রু দিয়ে আমি ইনডাইরেক্টলি লিখছি, ঠিক আছে? আমি কনস্ট্যান্টের থ্রু দিয়ে আমি ইনডাইরেক্টলি আমি লিখছি। ধরো না আমি ইটিসি সিএসটি মেকানিক্যাল সিভিলকে আমি কপি করে আবার পেস্ট করলাম, ঠিক আছে, নিচের লাইনে। হ্যাঁ, আমি নিচের লাইনে আবার এটাকে পেস্ট করছি। ওকে, দেখো তো কোডটা রান করে কিনা। আমার কোডটা কিন্তু এখানে রান করছে না, কেন বলো তো? দুটো মেন ফাংশন আমি বারবার আমি এটাকে রিডিফাইন করছি, আমার দুটো মেন ফাংশন চলে আসছে এখানে। আমি এটাকে রিডিফাইন করা যাবে না, আর যেহেতু আমার মেনের একটা ডেফিনেশনস আছে অলরেডি, আমি তাকে আবার রিডিফাইন করছি, ঠিক আছে? একটা সি প্রোগ্রামের মধ্যে আমার তো একটাই মেন থাকে, দুটো মেন থাকে? আমি দুটো মেন রাখতে পারবো কোনোদিনই আমি সি এর মধ্যে? সি
সি কেন, তুমি সিতেও পারবে না, জাভাতেও পারবে না, সি প্লাস প্লাসও পারবে না। দুটো মেন থাকবে না, মেন একটাই থাকবে সি প্রোগ্রামের মধ্যে। সেটা কিন্তু রেস্ট্রিকশন আমার একটা সিতে। ওকে, স্যার পাইথনে কি থাকবে? হ্যাঁ পাইথনে থাকবে না, পাইথনে থাকবে না। পাইথনে আমার মেন ফাংশন থাকে না স্যার। তাহলে পাইথন তো লাগে না। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তো আমার তখন কোনো মেন ফ্যান কিছু লাগে না, জাস্ট আমি ডিরেক্ট স্টেটমেন্ট বসে বসে কাজ করি, তাই না পাইথনে। ওকে ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? হ্যাজ ডিফাইন কি করে আমরা বুঝতে পারলাম সবাই? হ্যাঁ ঠিক আছে, আমরা এবার শেষ করব। তো আমি তো গুড নাইট মেসেজ তো দিয়েই দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার তখন স্যার বলেছিলাম যে স্যার সুইচ কেসের ব্যাপার একটু বলে দিলে ভালো হতো। ও বাবা, হ্যাঁ তুমি তখন বলেছিলে, তোমাকে ফোন করেছিলাম, ও সুইচ কেসের ব্যাপারটা বলে দিলে ভালো হতো অবশ্যই। তো জাস্ট 5 মিনিট নেব, ঠিক আছে 5 মিনিট নেব, সুইচ কেসটা একটু বলে দিই। আমি ডিরেক্ট একবারে একটা প্রোগ্রাম লিখি দেখাই না, ঠিক আছে, তা তো ভালো হবে তাই না? একটা প্রোগ্রাম লিখে দেখাই। ওকে, ধরো তুমি চাইছো যে একটা উইকের তোমার 7টা দিন আছে, ঠিক আছে, একটা উইকে তোমার 7টা দিন আছে। তো তুমি চাও, বা তোমার ধরো হয়তো মান্থ 12 মাসে 1 বছর, তো 12টা মাসে তোমার নামের এগেন্সে কিছু নাম্বার থাকে না, আমরা যখন কোনো ডেট লিখি বা আমাদের ডেট অফ বার্থ লিখছি, আমি ফার্স্টে ডেটা দিই, তারপরে মান্থ দিই, তারপরে একটা ইয়ার দিই, তাই না? দিই তো। তো আমি এখন চাইছি যে যদি আমি কিবোর্ড থেকে 1কে প্রেস করি আমাকে দেখাবে জানুয়ারি, যদি আমি 12কে প্রেস করি আমাকে দেখাবে ডিসেম্বর। ঠিক আছে, বোঝা গেল প্রবলেমটা? হ্যাঁ স্যার। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি না, সেই কাজটা আমরা ইফ এলস দিয়েও করতে পারি, আবার সেই কাজটাকে আমরা সুইচ কেস দিয়েও করতে পারি। মানে আমরা মাল্টিপল কন্ডিশনকে চেক করার জন্য আমরা বেসিক্যালি আমরা সুইচ কেস ব্যবহার করি। তো সুইচের মধ্যে কি থাকে না, আমার কন্ডিশন চেক করার জন্য তোমার ডিফারেন্ট কেস থাকে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে, তার জন্য আমাদের ডিফল্ট স্টেটমেন্ট থাকে। যেমন আমাদের ইফ থাকলে যেমন এলস থাকে, সেরকম আমাদের কেস থাকে কন্ডিশনটাকে চেক করার জন্য, আর আমাদের ডিফল্ট থাকে যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে। তাহলে আমরা এখন মানে স্যার আমি যদি স্যার দিই, মনে করেন জানুয়ারিতে যদি আমি মানে জানুয়ারিতে আমি 1 দিলে জানুয়ারিকে শো করবে, হ্যাঁ তাহলে স্যার 12 দিলে যেমন ডিসেম্বরকে শো করছে, তাহলে স্যার 13 দিলে তো স্যার ডিফল্টে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, তাই আমি তোমাকে দেখাবো 13 দিলে তখন তোমাকে বলবে যে এরারস ইন ইনপুট বা প্লিজ চেক দ্য ইনপুট, কারণ 12 মাসে বেশি তো মাস হয় না, মাসের কাউন্টিং তোমার 1 থেকে 12, যদি কেউ 13 দেয় তার মানে সে ভুল দিচ্ছে এর ইনপুটটা, তাই না? আমি তখন কি করছি, আমি তখন দেখো এখানে মান্থ বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, মান্থ। ওকে, আমি এই মান্থটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম, তার জন্য আমি ইউজারকে একটা মেসেজ দিচ্ছি যে যে আমাকে একটা মান্থ নাম্বার দাও, ঠিক আছে, আমাকে একটা মান্থ নাম্বার দাও। তোমরা যেন এটা যেন লিখে দিও না, ঠিক আছে, তোমরা লিখবে প্লিজ এন্টার এ মান্থ নাম্বার। ওকে, স্ক্যান এফ, আমি সেখানে লিখছি যে আমি স্ক্যান করছি %d, কারণ ইন্টিজার ভেরিয়েবলস, %d ফর্মা স্পেসিফায়ার, তারপর কি করবো অ্যাম্পারসেন্ট মান্থ, আমার ভেরিয়েবলের নাম হচ্ছে মান্থ, মান্থের মধ্যে আমরা স্ক্যান করলাম। এবার আমি সুইচ কেস শুরু করব, সুইচ স্টেটমেন্ট শুরু করব, সুইচ SWITCH, সুইচ দিয়ে আমাকে যার মধ্যে আমি ভ্যালুটাকে নিচ্ছি তাকে স্পেসিফাই করতে হবে, দ্যাট ইজ আ মান্থ। ওকে, এবার আমার কি থাকবে, ডিফারেন্ট কেস থাকবে এখানে। কেস 1, তার মধ্যে আমি প্রিন্টএফ করছি, যদি আমার মান্থের ভ্যালু যদি তোমার 1 হয় তাহলে তোমাকে দেখাবে জানুয়ারি। ওকে, আর প্রত্যেকটা সুইচ কেসের পর প্রত্যেকটা কেসকে আমাকে ক্লোজ করতে হয়, ব্রেক করতে হয়, ঠিক আছে, ব্রেক না করলে সমস্ত কেসগুলো তোমার একবার এক্সিকিউট হয়ে যাবে, আমাকে ব্রেক করতে হয়। তো এরকমভাবে আমার এই কেস 1 থেকে ব্রেক পর্যন্ত আমি 12টা কেস এরকমভাবে লিখবো, আমি 12টা কেস আমি এইভাবে লিখবো, ঠিক আছে, আমি এরকমভাবে 12টা কেসকে লিখবো। ওকে, আমি জাস্ট তোমার চেঞ্জ করবো এবার, কেসের 1 পর কি থাকবে, কেস 2, ঠিক আছে, এখানে তোমার জানুয়ারি জায়গা তোমার কি হবে, এখানে কি লিখবো, ফেব্রুয়ারি লিখবো, ফেব্রুয়ারি, তাই না, জাস্ট ফেব্রুয়ারি লিখলাম এখানে। আমি এভাবে তোমার এবার তারপরটা কি লিখবো, মার্চ লিখবো, তাই তো, তারপর একটা মার্চ লিখবো, হ্যাঁ স্যার, সামথিং আমার বাকিগুলো তোমার যা আছে আমি আর এটাকে চেঞ্জ করছি না, ঠিক আছে। তারপর আমার তোমার যেমন আছে তেমন থাক, বাকি তুমি আপ টু ডিসেম্বর পর্যন্ত 12টা কেস লিখবে, ঠিক আছে, আপ টু কেস 1 থেকে কেস 12 পর্যন্ত। হ্যাঁ, আর লাস্ট যে কেসটা হবে সেটা হচ্ছে ডিফল্ট, যদি কোনো ইউজার ভুল করে হয়তো 1 থেকে 12-র মধ্যে কোনো নাম্বার দিল না, তাকে আমি ডিসপ্লে করব
যে যে তাকে আমি ডিসপ্লে করে বলবো যে তুই কি জানিস না মান্থের নাম কত হয়, মান্থের নাম্বার কত পর্যন্ত হয়, তাই না? প্লিজ চেক দ্য ইনপুট, তাকে আমি ইনপুটটাকে চেক করতে বলছি, ঠিক আছে? আমাকে কিন্তু ডিফল্টটাকে আমাকে ব্রেক করতে হয়, হ্যাঁ? আমি ব্রেকের কাজ আমি পরে বলবো, ব্রেকে তো আমরা এখনো যাইনি, আমি ব্রেকের কাজটা আমি পরে বলবো, ঠিক আছে? হ্যাঁ স্যার তো ঠিক। এই হচ্ছে আমার কনসেপ্ট। তো 12টা কেসের নাম দিয়ে তোমরা ফিল আপ করে নেবে, প্রতিটা কেসের মধ্যে ডিফারেন্ট মান্থের নাম বসাবে আর কেসের ভ্যালুগুলোকে চেঞ্জ করবে 1 থেকে 12 পর্যন্ত। আমি জাস্ট এখানে সবগুলো আমার 1ই আছে, আমি তোমার দুটো চেঞ্জ করেছি, 1 আর 2 চেঞ্জ করেছি আমি, বাকিগুলো আমার সব সেম আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার প্রোগ্রাম। স্যার ঠিক আছে। সুইচ কেসটাকে শেষ করলাম, তারপরে মেনটাকে শেষ করলাম। তো মেনটাকে শেষ করার আগে আমাকে কি দিতে হবে? রিটার্ন 0 করতে হবে, তাই না? আমাকে রিটার্ন 0 করতে হবে, রিটার্ন 0 করতে হবে। এবার আমি কোডটাকে রান করছি, ঠিক আছে? আমি কোডটাকে রান করছি, যদি কোডটা আমার ঠিক থাকে আমাকে রান করে যাবে, আমাকে দেখাবে কোথাও একটা ভুল দেখো, আমি ডুপ্লিকেট কেস ভ্যালু আছে, তাহলে আমাকে চেঞ্জ করতেই হবে, ঠিক আছে? আমাকে এখানে 3 করতে হবে, আমাকে এটাকে 4 করতে হবে, আমাকে এটাকেও 5 করতে হবে, হ্যাঁ? আমি এটাকেও করছি 6, ঠিক আছে? আমার ডিফারেন্ট কেস ভ্যালু রাখতে হবে সেপারেটলি। আমি আদার ওখানে না লিখতে পারতাম, কিন্তু আমি যেহেতু এখানে পেস্ট করে দিয়েছি তার জন্য আমাকে ভ্যালুগুলোকে আমাকে জাস্ট চেঞ্জ করে করে দিতে হবে, ঠিক আছে? 10, এটা হচ্ছে 11, আমি ধরুন আরেকটা কেস আমি এখানে অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ? 12 নাম্বার কেস, তোমার 12 নাম্বার কেস, ঠিক আছে? তারপর রান করছি, আমাকে মান্থ নাম্বার দাও, আমি ধরো 1 দিলাম, এন্টার প্রেস করলাম, দেখাচ্ছি জানুয়ারি, ঠিক আছে? আমি আবার রান করছি কোডটাকে, হ্যাঁ স্যার। আমি ধরো নাম্বার দিলাম হয়তো 57 বা 56, এন্টার দিলাম, কি দেখাচ্ছে আমাকে? যে তুই কি জানিস না, প্লিজ চেক দ্য ইনপুট। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার সুইচ কেসের হ্যাঁ স্যার অ্যাকচুয়াল ঠিক আছে। কনসেপ্ট, হ্যাঁ? এইভাবে আমরা সুইচ কেস দিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? ওকে আর অনেক ওকে স্যার। অ্যাপ্লিকেশন আছে, আমরা সেটা বলবো যখন সুইচ কেস পড়াবো, তখন বলবো আরো কি কি অ্যাপ্লিকেশন আছে সুইচ কেসে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ চলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট স্যার, থ্যাংক গুড ইউ নাইট, স্যার। চলো, গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, চলো।